তোমরা যারা জয়েন করছো মেসেঞ্জার গ্রুপে কেউ একজন লিঙ্কটা দিয়ে দাও, কেউ একজন কষ্ট করে লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। আমি একটা ফাইল তোমাদেরকে দেখাবো, ওই জিনিসটা কোন একটা জায়গায় যখন সেভ করব দ্যাট মিনস হচ্ছে এটা আমার ডেস্কটপের কোন একটা জায়গায় স্টোর হয়ে গেল বা কোন একটা জায়গায় জমে গেল। ঠিক আছে, তাহলে ওয়ার্ড প্রসেসিং জিনিসটা কি? ওয়ার্ড প্রসেসিং হচ্ছে এই তিনটা আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যার লাস্ট টপিকস ঘর্ষণ নিয়ে আলোচনা করব। এই ঘর্ষণটা আমাদের মোটামুটি দেখা যাচ্ছে তোমাদের বইতে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে থিওরিটিক্যাল, তো ওইখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু কম আছে। ঘর্ষণের ম্যাথগুলো করতে হলে তোমাকে এই অধ্যায়ের সাথে ভেক্টরের উপাংশের যে একটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা একটু কাজে লাগাইতে হয়। তো ওই জিনিসগুলোর ডিটেলস তোমাদের এই বইতে নাই, বাট ম্যাথ করার জন্য যে প্রসেসে আমাকে আগাইতে হবে সেই জিনিসগুলো আমি বলে দিব, কোনো সমস্যা নাই। আমরা ম্যাথ সহ করাবো, আশা করি তোমাদের ম্যাথ করতে কোনো সমস্যা হবে না, কারণ শুধুমাত্র ডেফিনেশন দিয়ে তো আমার ম্যাথ করা যাবে না। ম্যাথ করতে হলে আমাদের পাশাপাশি কিছু টেকনিক দরকার। এই ঘর্ষণের ম্যাথগুলোকে অনেকে অনেক বেশি ভয় পায়, তো ওই কারণে আমরা ঘর্ষণের ম্যাথগুলো করার সময় কিছু রুলস মেনটেন করে করব, মানে কিছু সিস্টেমেটিক ওয়ে, এটার পর এটা করব, এটার পর এটা করব, এটার পর এটা করব। যখন আমাদের এই সিস্টেমেটিক ওয়েগুলো আমরা জেনে যাব তখন দেখবা ম্যাথগুলো একেবারে ফান্তাবাতের মতো সোজা হয়ে গেছে। তা আসো, শুরুতে আমাকে জানতে হবে ভাইয়া ঘর্ষণ কী জিনিস, হ্যাঁ, ঘর্ষণ কত প্রকার, তারপর হচ্ছে কী কী, তারপর এর মধ্যে আমাদের কী কী টার্ম আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিসকাস করব। আজকে হচ্ছে মেনলি আমরা ঘর্ষণের বেসিক নিয়ে ডিসকাস করব, আগামী ক্লাস হচ্ছে ফুল ফিনিশিং অধ্যায়ের। তো আসো, আমরা ঘর্ষণ নাম দেখেই বোঝা যাচ্ছে ঘর্ষণ মানে হচ্ছে আমাদের ঘষাঘষি। হ্যাঁ, ঘর্ষণ জিনিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি কাজে লাগে। আমাদের কোথাও দেখা যাচ্ছে, তুমি মনে করো এই যে কি বলে ঘর্ষণ কমানোর জন্য আমরা অনেক কিছু ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে এমন যেখানে আমাদের ঘর্ষণ কম তত একটু ভালো লাগে, তাই না? তো এক্ষেত্রে হচ্ছে আমাদের ঘর্ষণ জিনিসটা আসলে কি সেটা আমরা জানবো।
তারপর হচ্ছে আমরা ঘর্ষণের বিভিন্ন ক্লাসিফিকেশান জানবো। তো আসো আগে আমাকে শুরুতে বলো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা। সাউন্ড ভিডিও যদি সব কিছু ক্লিয়ার হয়, আজকে হচ্ছে আমরা ঘর্ষণের মার্কা মারা ক্লাস শুরু করব। আজকে হচ্ছে মোটামুটি ঘর্ষণের বেসিক আইডিয়াগুলো আমরা ডিসকাস করতে পারবো ভালোভাবে। আগে বলো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্টে কনফার্ম করো। ওকে, যেহেতু আমাদের সব কিছু ক্লিয়ার, তাহলে আমরা শুরু করতে পারি। আজকের আমাদের টপিক্সের নাম হচ্ছে ঘর্ষণ। তো আমরা এই ঘর্ষণ নিয়ে তোমাদের মনের ভিতর জাগাবো অনেক আকর্ষণ। আসো আমরা শুরুতেই জেনে নিই হোয়াট ইজ অ্যাকচুয়ালি ঘর্ষণ। তো আমরা ঘর্ষণ কী জিনিস সেটা আমরা একটু দেখি, একটু ভালো করে খেয়াল করে দেখো। আমাদের আজকের টপিক্সের নাম হচ্ছে ঘর্ষণ। এই যে ঘর্ষণ, এই ঘর্ষণটা নিয়ে আমাদের আজকের মূল আলোচনা, এবং এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সর্বশেষ কনসেপ্ট। গতদিন আমরা সংঘর্ষ নিয়ে আলোচনা করছিলাম, আজকে হচ্ছে আমাদের ঘর্ষণ নিয়ে আলোচনা করতে হবে, ঘর্ষণ। তো একটু খেয়াল করে দেখি, প্রথমত আমাকে বুঝতে হবে ভাইয়া ঘর্ষণ জিনিসটা কী। ঘর্ষণ জিনিসটা কী সেটা আমাকে প্রথমে একটু বুঝতে হবে, আমাকে জানতে হবে ঘর্ষণ কী। বাঁচতে হলে জানতে হয়, আর পড়তে হলে আসলে তোমাকে আরও বেশি করে জানতে হয়। তো আমরা ফিজিক্সের জন্য আসলে ঘর্ষণ জিনিসটা একটু বেশি বেশি ইম্পর্টেন্ট, তো সেই জিনিসটা আমরা এখন দেখব। আর বিশেষ করে এই টপিক্স থেকে আমাদের অ্যাডমিশনের প্রচুর প্রশ্ন হয়, মানে অ্যাডমিশনে এই টপিক্সটা হচ্ছে অন্যতম হট ফেভারিট একটা অধ্যায় স্যারদের। তো একটু খেয়াল করি, তাহলে ঘর্ষণ কী জিনিস সেটা দেখো। আমরা কোনো একটা তল যদি বিবেচনা করি, সাপোজ ফর এক্সাম্পল আমরা মনে করো একটা টেবল নিলাম, এটা হচ্ছে আমাদের একটা টেবল। এই যে টেবিলটা আমরা নিলাম, এই যে এই টেবিলটা নিলাম, তার অনেকগুলো খুঁটি আছে, স্বাভাবিক টেবিলের অনেকগুলো খুঁটি থাকে, তা আমাদের টেবিলটারও খুঁটি আছে। ওকে, এটা হচ্ছে আমার একটা টেবল। তো আমরা এই টেবিলটা নিলাম, এই টেবিলের উপর আমি একটা বস্তুকে রাখলাম, মনে করো এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বস্তু যাকে আমরা এই টেবিলের উপর রাখলাম। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বস্তুটা। এখন এই বস্তুটাকে এই টেবিলের উপর ধাক্কা দিয়ে আমি এদিক থেকে এদিকে নিয়ে যাব, মানে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাব। তাহলে দেখো এই যে আমার টেবিলের একটা তল আছে, এই তলের উপর দিয়ে এই বস্তুটাকে আমি ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে কোনো একটা তলের উপর দিয়ে আরেকটা বস্তুকে আমি ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি। এক কথায় জিনিসটা হচ্ছে এমন, ভাই এটা একটা তল, তার উপর দিয়ে আরেকটা তলকে আমরা নিয়ে যাচ্ছি, একটা তল তার উপর দিয়ে আমরা আরেকটা তলকে নিয়ে যাচ্ছি। নিয়ে গেলে কি হচ্ছে সেটা আমরা একটু দেখি। এখন আমাদের প্রকৃতির ধর্ম হচ্ছে, আমাদের যতই তুমি কোনো একটা তল যতই মসৃণ হোক না কেন, 100% মসৃণ তল অসম্ভব। 100% মসৃণ তল কি অসম্ভব। মানে আমার কাছে মনে হয় এই তলটা কেমন একেবারে মসৃণ, যতই মসৃণ হোক না কেন, তুমি যদি মুখের মধ্যে মনে করো তেলও লাগাও, তাও এটা যতটুকু মসৃণ মনে হবে, আসলে এটা প্রকৃতপক্ষে 100% পিওর মসৃণ না, একটু হলেও এবড়ো আছে। মানে কোনো একটা তল যদি আমরা বিবেচনা করি, যে কোনো তল কখনো 100% মসৃণ হইতে পারে না। এটা হচ্ছে আমার প্রথম নীতি, কোনো তল 100% মসৃণ হতে পারে না। আবার বলতেছি, কোনো তল 100% মসৃণ হতে পারে না। এবার আসো, কোনো তল যদি 100% মসৃণ হইতে না পারে তাহলে কি হয় দেখো। মনে করো তাহলে একটা বস্তু, এই যে টেবিলটা, এই টেবিলের যে তলটা, এই তলটা কিন্তু এরকম এবড়ো। আমার কাছে খালি চোখে দেখে মনে হচ্ছে বুক কেমন ক্লিন, কিন্তু আসলে তুমি যতই ক্লিন বলো না কেন, আমার এটার মধ্যে জুম করে যদি তুমি দেখো, একটু হলেও আমার এরকম আঁকা বাঁকা আছে। এর মানে পিওর মসৃণ বলে কোনো কিছু নাই। একইভাবে আরেকটা বস্তুকে যখন তুমি এই তলের উপর দিয়ে যাবা, মনে করো জিনিসটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা বস্তু, আরেকটা বস্তু তার উপর লেপ্টে গেল, এই যে এই বস্তু, তার তলটা কিন্তু আমাদের একেবারে পিওর মসৃণ না। এই যে বস্তুটা এই তলের উপর দিয়ে যাবে, সেও কিন্তু মসৃণ না। এবার দেখো এই তলের উপর দিয়ে এই তলটাকে নিয়ে যাচ্ছি, এই যতই নিয়ে যাচ্ছি,
এই তলটা 100% মসৃণ না, এই তলটাও 100% মসৃণ না। মসৃণ না হওয়ার কারণে ব্যাপারটা কেমন হয় দেখো, আমরা একটু জুম করে যদি দেখাই, মনে করো নিচের যে তলটা, এই নিচের যে বস্তুটা, তার উপরের তলটা এরকম কি আঁকা বাঁকা, মসৃণ না। এটা হচ্ছে জুম করে দেখতেছি, আসলে সে এরকম না। জুম করে দেখেন, আমার কাছে দেখে মনে হচ্ছে ভাই, আমার কাছে দেখে মনে হচ্ছে ভাই দেখেন দেখেন এটা কত মসৃণ, কিন্তু জুম করে দেখলে এটাও 100% মসৃণ না। তাহলে আমাদের এটা একটু এবড়ো থেবড়ো আছে। তার উপর দিয়ে আমার যে বস্তুটা চলতেছে তার মধ্যে একটু কি এরকম আমাদের এবড়ো থেবড়ো ভাব আছে। এখন দেখো, তাহলে এই বস্তুর উপর দিয়ে যখন এই বস্তু চলতে চেষ্টা করে, ভাই খাজে খাজে বাধা পায় না, জিনিসটা বুঝো নাই? এই বস্তুর উপর দিয়ে যখন ওই বস্তু চলতে চেষ্টা করে, খাজে খাজে বাধা পায় না? এই খাজে খাজে যে বাধা পায়, এই বাধা পাওয়ার কারণে এই যে আমার বস্তুটা, এই বস্তুটা সামনের দিকে আগাচ্ছে, আগাইতে তার কষ্ট হয়। তুমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছ, এর ভিতর থেকে কেউ একজন তাকে সামনের দিকে যাইতে দিচ্ছে না। কেন? এই খাস কাটা জিনিসগুলোর কারণে সে আমার কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। কি হচ্ছে? বাধাপ্রাপ্ত হচ্ছে। এই যে সে একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এই বাধাপ্রাপ্তটা একটি নির্দিষ্ট বলে বাধাপ্রাপ্ত হচ্ছে, একটি নির্দিষ্ট বলে বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বলটাকে আমরা বলতেছি ঘর্ষণ বল। এই বলটাকে বলতেছি কি? ঘর্ষণ বল। এখন মনে করো যেমন মনে করো বিভিন্ন জায়গায় মনে করো বডি ম্যাসেজ করায় না, হ্যাঁ, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, বডি ম্যাসেজ করে না। তুমি দেখবা বডি ম্যাসেজ করার আগে কিন্তু তোমাকে মনে করো বডি ম্যাসেজ করবে, এই বডি ম্যাসেজ কিন্তু খালি গায়ে করে না, মানে খালি গায়ে করে না বলতে আমি মিন করতেছি মানে ডাইরেক্টলি চামড়ার উপরে বাও করে না, কারণ আমার চামড়া তো একেবারে মসৃণ না। আমি একটু অয়েল ঢেলে দিলাম, এখান থেকে তেল তেলে হইলো, হ্যাঁ, একটু তেল তেলে হইলো, মানে এই অয়েল দেওয়ার কারণে কি হয়? অয়েল দেওয়ার কারণে হচ্ছে আমাদের এই খাসগুলো একটু কমে যায়। অয়েল দেওয়ার কারণে এটা একটু আনুপাতিক হারে বেশি মসৃণ হয়। তখন আমাদের বডি ম্যাসাজ দিলে খুব মজা লাগে, আরাম লাগে। যদি ঘর্ষণ না থাকতো এই ধরনের আরামগুলো লাগতো না। তুমি ঘর্ষণ থাকার কারণেই, ঘর্ষণ কমানোর কারণে একটা এক্সট্রা ফিল পাচ্ছ, জিনিসটা অত্যন্ত আরামদায়ক। হ্যাঁ, তো ওই কারণে হচ্ছে প্রকৃতিতে আমাদের মনে করো যেসব জায়গায় দেখা যায় আমাদের একটা তলের উপর দিয়ে আরেকটা তল যাচ্ছে, আমার খালি চোখে এটাকে মসৃণ মনে হচ্ছে, কিন্তু তার মধ্যে এরকম আমাদের কি আছে, একটা অমসৃণ ভাব আছে। এই ভাবের কারণে একটা তল আরেকটা তলের উপর দিয়ে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হয়, এবং এই যে বলে তাকে বাধা দিচ্ছে, সেই বলটাকে আমরা বলতেছি ঘর্ষণ বল। এবার আসো, হ্যাঁ, এই যে একজন ধরে ফেলছে অয়েল দিলে ঘর্ষণ কমে যায়, ওই কারণে যেখানে আমার মনে হচ্ছে না এখানে আমার একটু ঘর্ষণ কমানো দরকার, না হয় ঝামেলা হচ্ছে, সেখানে আমরা কি করি? অয়েল ইউজ করি। ফর এক্সাম্পল, আমরা ইঞ্জিনের যে সিলিন্ডার, গাড়ির ইঞ্জিনের সিলিন্ডার আছে না, গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারে দেখা যায় সিলিন্ডারের যে পিস্টনগুলা, ওগুলো দেখতে এরকম। তোমার এখানে একটা ক্র্যাঙ্কশ্যাফট থাকে, তার সাথে একটা আমাদের অনেক কিছু থাকে। এই ইঞ্জিনের যে আমাদের সিলিন্ডারটা, এটা উঠানামা করে। এই উঠানামা করার সময় সে কি করে, আমাদের এখানে কিছু কি হয়, আমাদের ভাই এটা উঠানামা যখন করে আমাদের কন্টিনিউয়াসলি দেখা যায় আমাদের এখানে একটা বাধাপ্রাপ্ত হয়। এই ঘর্ষণের কারণে সে একসময় ক্ষয়প্রাপ্ত হয়। ওই ঘর্ষণটা কমানোর জন্য এখানে আমরা কি দিয়ে দিই? কিছু লুব্রিকেটিং অয়েল দিয়ে দিই। ইঞ্জিনের মধ্যে যে লুব্রিকেটিং অয়েল বলি তাকে আমরা বলি হচ্ছে ভাইয়া, সেই লুব্রিকেটিং অয়েলটাকে আমরা বলি হচ্ছে মোবিল। আমরা গাড়ির ইঞ্জিনে মোবিল দেনা বলে না কিছুদিন পর ভাই মোবিল শুকিয়ে গেছে, নতুন মোবিল দেন। এই নতুন মোবিল দেন মানে কি ভাই? তেল, আর আমাদের লুব্রিকেটিং অয়েল নাই, তেলানোর মতো তেল নাই, আপনি একটু তেল দিয়ে দেন, লুব্রিকেটিং অয়েল দিয়ে দেন, তাহলে এটা আবার আগের মতো ভালোভাবে কাজ করবে। না হয় ঘর্ষণের কারণে কি হচ্ছে? শক্তি লস হচ্ছে। একইভাবে আমাদের যে জয়েন্ট, আমাদের হাতের যে জয়েন্ট, এই যে মনে করো হাতের জয়েন্ট, এই জয়েন্টে কিন্তু দেখো এই যে আমার এই অস্থিটা, এই অস্থির সাথে এই অস্থিটা কিন্তু জয়েন্টে আছে। এই জয়েন্টে কিন্তু আমার এটা রোটেশন আছে না, এই রোটেশনের মধ্যে এখানে তুমি হাত দিয়ে ফিল করতে পারবা যে এখানে কিন্তু আমাদের এই যে কোনো লিকুইড টাইপসের কিছু একটা আসে মনে হয়, হ্যাঁ, লিকুইড টাইপসের কিছু একটা আসে, যার কারণ হচ্ছে আমাদের হাতগুলা সারাদিন হাত এভাবে করলেও এখানে ঘর্ষণ কম হচ্ছে, খুব
একটা ঘর্ষণ হয় না, যার কারণে দেখা যাচ্ছে আমাদের হাতের কোনো সমস্যা হয় না। কিন্তু অনেকে দেখবো অনেক সময় বলা হয় যে আপনার জয়েন্টের এখানে কিছু আমাদের ফ্লুইড থাকে, আমাদের সেগুলো শুকিয়ে গেছে, তখন ইনজেক্ট করে ফ্লুইডগুলো দেওয়া হয়, দেওয়ার পর আবার আগের মতো হয়, যেটা ডাক্তারদের কাজ। তো এখন কথা হচ্ছে বাস্তব জীবনে আমাদের এই যে আমাদের ঘর্ষণটা, এটা আমাদের যত বেশি কার্যকরী, আবার অনেক বেশি আমাদের সুবিধাও দেয় অসুবিধাও দেয়। তো আমাদের মেইন কথা হচ্ছে আমরা লিকুইড দিয়ে কী করতে পারি, ঘর্ষণটা একটু কমাইতে পারি। তাহলে আমরা কি বললাম, কোনো একটা বস্তু যখন একটা বস্তুর উপর দিয়ে যাইতে চায়, যেহেতু প্রকৃতিতে কোনো বস্তুই 100% মসৃণ নয়, তার কারণে আমাদের গতির বিপরীতে একটা বাধা সৃষ্টি হয়, এই বাধাকে আমরা বলি ঘর্ষণ বল। এখন কথা হচ্ছে ভাইয়া, এই বাধাটা কি শুধুমাত্র আমাদের এই অমসৃণ তলের জন্য হচ্ছে? না, প্রকৃতিতে যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই যে আমার এই বস্তু আর এই বস্তু, এই দুজনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের কারণেও কিন্তু টেনে রাখছে আকর্ষণ, এই আকর্ষণের কারণেও কিন্তু ঘর্ষণটা বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি একবারে সোজাসাপটা হিসাব, প্রকৃতিতে কোনো তলই 100% মসৃণ নয়। কোনো একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে, তখন তাদের স্পর্শ তলে গতির বিপরীতে একটি বাধার সৃষ্টি হয়। এই বাধা দুটি কারণে সৃষ্টি হয়, একটি হচ্ছে এই খাসকাটা অংশের জন্য, আরেকটি হচ্ছে এই দুইটা তলের মধ্যে একটা আকর্ষণ বলের জন্য। এর জন্য আমাদের তার গতিটাকে সে বাধা দেয়। এই গতির বিপরীত দিকে যে বলে বাধা দেয়, সেই বলটাকে আমরা বলতেছি ঘর্ষণ। এবং এই বাধা দেওয়ার যে প্রবণতা, বাধা দেওয়ার যে ধর্ম, তাকে আমরা বলতেছি ঘর্ষণ। তাহলে আমরা বলো ঘর্ষণ এবং ঘর্ষণ বল কি, আমরা সেটা বুঝছি কিনা বলো, এবং এটা কী কারণে সৃষ্টি হয় সেটা আমরা আশা করি বুঝে গেছি। দুইটা কারণে সৃষ্টি হয়, সেই দুইটা কারণ আমি এখানে ব্যাখ্যা করলাম। বল আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা একটু বলে দাও, এতটুকু বুঝছি কিনা বলো। এতটুকু আমরা বুঝছি কিনা? ওকে, তাহলে এটা আমাদের সব জায়গায় আসলে অ্যাকচুয়ালি লাগে, হ্যাঁ, সব জায়গায় লাগে। তো আমাদের এক্ষেত্রে তোমাকে একটু মাথায় রাখতে হবে যে, যেমন ফর এক্সাম্পল ঘর্ষণে কিন্তু অনেকগুলো আমাদের বাস্তবিক প্রয়োগ আছে। যেমন ফর এক্সাম্পল আমি যেভাবে দাঁড়ায় আছি, ঘর্ষণ না থাকলে দাঁড়াই থাকতে পারতাম না, আমি যে না হয় পিছলে পড়ে যাইতাম। আমি যে মনে করো আমি যে একটা গিট দিব, এই গিটটা আমার লাগতো না যদি ঘর্ষণ না থাকতো। তো এই ঘর্ষণ থাকার কারণে আসলে এই জিনিসগুলো হচ্ছে। এই ঘর্ষণটা আমাদের বাস্তব জীবনে, ঘর্ষণ ছাড়া আমরা বাস্তব জীবন কল্পনা করতেই পারতাম না। তুমি যখন বলতা ও প্রিয়া তুমি কোথায়, কোথায় বলার আগে থেতলে পড়ে যেতা। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আমাদের ঘর্ষণের কারণে জিনিসটা হয়। তো এটা আমাদের বাস্তবিক প্রয়োগ হচ্ছে অনেক কিছু। আমরা একটা মিনিট টাইম নিই। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে ঘর্ষণটা হচ্ছে আমাদের অনেক বেশি কাজে লাগে। যে আমাদের ঘর্ষণ ছাড়া হচ্ছে আমাদের প্রকৃতির যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো আমরা কল্পনাই করতে পারতাম না। তুমি দাঁড়ায় থাকতে পারতা না, একটা টেবিল রাখতে পারতা না, ফেরেক মারতে পারতা না, কোনো জয়েন্ট দিতে পারতা না। তাহলে আমাদের ঘর্ষণ ছাড়া কোনো কিছু কল্পনা করা যাইতো না। কিন্তু আবার এটার আমাদের ব্যাড ইফেক্ট আছে। ব্যাড ইফেক্ট আছে কি, ক্রমাগত ঘর্ষণের কারণে আমাদের বস্তু ক্ষয়প্রাপ্ত হয়। যেমন ফর এক্সাম্পল আমার হাড্ডির সাথে হাড্ডির যদি আমাদের জয়েন্টে আমাদের এরকম ঘর্ষণ লাগে, তখন এটা ক্ষয়প্রাপ্ত হয়, যেটাকে আমরা হাড় ক্ষয় বলি। তো তখন এটা আমরা ঘর্ষণটা কমানোর জন্য কি করি, আমরা কিছু ফ্লুইড ইউজ করি, কিছু অয়েল ইউজ করি। যেমন ইঞ্জিনের মধ্যে আমরা ইউজ করতেছি লুব্রিকেটিং অয়েল লাইক এস মোবিল। একইভাবে আমরা জয়েন্টের মধ্যে আমাদের হাড্ডির জয়েন্টের মধ্যে সৃষ্টিকর্তা পদার্থ একটা ফ্লুইড অলরেডি আছে। যদি কখন এটা শুকায় যায়, তখন দেখা যায় নতুন করে আমাদের ফ্লুইডটা ইনজেক্ট করতে হয়। তো আমাদের সব জায়গায় আমাদের এই জিনিসটা আছে। এক কথায় ঘর্ষণ আমাদের আছে। আমাদের যেখানে দেখা যাচ্ছে ঘর্ষণের ইফেক্টটা বেশি, সেখানে আমরা ঘর্ষণটা কমানো প্রয়োজন, তখন আমরা ঘর্ষণটা কমানোর চেষ্টা করি। আর ঘর্ষণ কমানোর জন্য নর্মালি আমরা অনেক কিছু ইউজ করতে পারি। কোনো একটা তল, এক কথায় ঘর্ষণ কমানোর জন্য সবচেয়ে মেইন কাজ হচ্ছে কোনো একটা তল যত বেশি আমার কি থাকবে, আমাদের মসৃণ থাকবে। কোনো একটা তলকে যত মসৃণ বানাতে পারবা, সেটা তত আমাদের কি ঘর্ষণ কমবে। যেমন ফর এক্সাম্পল আমার একটা মনে করো টেবিল আছে। যেমন ফর এক্সাম্পল তুমি যদি দেখো এখানে আমার টেবিল আছে। এই টেবিলটা কিন্তু তুমি চিন্তা করে দেখো, আনুপাতিক যদি আমি চিন্তা করি, আমার এখানে কয়েকটা টেবিল আমি তোমাদেরকে দেখাই।
তুমি যদি আমার এই যে এই টেবিলটা দেখো, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আমার টেবিলটা, এই টেবিলটা যদি আমি ধরে দেখতেছি, এটা কিন্তু মোটামুটি লেভেলের আমাদের মসৃণ, বাট একেবারে পিওর মসৃণ না এই টেবিলটা। তাহলে আমার এই টেবিলের তুলনায় আমি যদি আবার পাশের টেবিলের কথা চিন্তা করি, আমার পাশের টেবিলটা হচ্ছে আবার একটু বেশি মসৃণ। তাহলে আমার পাশের যে টেবিলটা, এই টেবিলটা হচ্ছে আমার এটার তুলনায় আবার একটু বেশি মসৃণ, যে আমার দেখাচ্ছে এই টেবিলটা ওইটার আর এটা চিন্তা করলে এটা একটু বেশি মসৃণ। তাহলে আমি যদি ওইখানে মনে করো এই যে একটা কলমকে একটা বল প্রয়োগ করলে ওইখানে যত দূর যাইতো, এখন বল প্রয়োগ করলে সে আরও বেশি দূর যাবে। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি, আগেরবার আমাদের যে জিনিসটা হয়েছিল, আমাদের ওইখানে আমরা দেখছিলাম আমাদের যদি একটা বল প্রয়োগ করতাম একই বল প্রয়োগে, সেখানে কম যাইতো। কেন কম যাইতো? সেখানে ঘর্ষণ বেশি। আর এখানে একটু বেশি মসৃণ, এখানে একটু বেশি যাবে। কেন বেশি যাবে? কারণ এখানে আমার একটু মসৃণ। এখন আমার কথা হচ্ছে, আমি চাচ্ছি টোকা দিলে আরও বেশি যাক। তখন আমি কি করব? এখানে এসে তেল ঢেলে দিলাম, একটু অয়েল ঢেলে দিলাম, অয়েল ঢেলে আবার তেল তেলে করলাম, তেল তেলে করার পর আমি মারলাম, তখন দেখা যাবে আরও দূরে যাবে। তাহলে আমার যা দেখতেছি এখানে সব কিছু হচ্ছে আমার ঘর্ষণের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আসো আমরা সামনের দিকে আগাই। ওকে, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু আমরা বুঝছি কিনা বলো। এতটুকু বুঝছি কিনা বলো। এই মরিয়াম, এটা কোন ধরনের কথা? এতদিন ভাই প্যান্ট পরছে, নাউজুবিল্লাহ, মার্কে কথা বলে কেন? প্যান্ট তো প্রতিদিনই পরি। ওই দিন হয়তো আমরা শর্ট প্যান্ট পরছিলাম, হাফ প্যান্ট পরছিলাম, আজকে ফুল পরছি। ওটা বলো কি বলো, মানে ওটা তোমার কমেন্ট দেখে তো সবাই ভাববে আমি অন্যদিন প্যান্ট ছাড়াই চলে আসি। ওকে, তাহলে এবার আসি আমরা ঘর্ষণের ক্লাসিফিকেশন দেখাই। আচ্ছা, এবার আসো ভাইয়া, আমরা যদি ঘর্ষণের ক্লাসিফিকেশনে যাই, তো আমরা দেখবো হচ্ছে ভাইয়া ঘর্ষণ 4 প্রকার। ঘর্ষণ কয় প্রকার? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঘর্ষণ হচ্ছে ভাইয়া 4 প্রকার। এখন আমাদের 4 প্রকারের ঘর্ষণ কি কি সেটা আমাকে একটা একটা করে জানতে হয়। তো প্রথমত আসো আমরা একটা একটা করে জানি। প্রথমত আমরা ঘর্ষণের ক্লাসিফিকেশনের মধ্যে পাবো হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, তো আমরা কি একটা একটা করে জানবো, তবে আমি প্রথমে সংক্ষেপে বলে দিব। কারেন্ট চলে গেছে, একটু ওয়েট করো, আমার এখানে ব্যাকআপ আছে, কোনো সমস্যা নাই, একটু ওয়েট প্লিজ। ওকে, সমস্যা হবে না। আবার কারেন্ট চলে আসছে, মানে দেখছো ব্যাপারটা? কেন তুই কয়েক সেকেন্ডের জন্য যাবি কেন? মানে দুনিয়ার সবাই আমাদেরকে নিয়ে খেলা করে, এই কারেন্টটা আমাদেরকে নিয়ে খেলা করতেছে। তাহলে আসো যে তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম যে আমাদের ঘর্ষণ কী জিনিস। এবার আমরা এখান থেকে দেখতেছি হচ্ছে আমার ঘর্ষণের ক্লাসিফিকেশন। এবার আসো, প্রথম হচ্ছে স্থিতি ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণ বলতে আমরা বুঝি হচ্ছে কোনো একটা বস্তু যতক্ষণ কোনো একটা বস্তুকে আমরা গতিপ্রাপ্ত করার জন্য একটা বল প্রয়োগ করলাম। যেমন সামহাও মনে করো আমার এখানে এই তলে আমি বড় একটা বস্তু রাখলাম, তো সিম্পল তুমি খেয়াল করো, তুমি যে কোনো বল প্রয়োগ করলে কিন্তু বস্তুটা গতিপ্রাপ্ত হবে না। এই বস্তুটাকে গতিশীল করার জন্য ন্যূনতম একটা নির্দিষ্ট মান লাগবে। যেমন ফর এক্সাম্পল, এটাকে গতিশীল করার জন্য মনে করো আমার 50 নিউটন বল লাগবে। তাহলে আমি তাকে 50 নিউটন না দিয়ে তাকে আমি দিলাম হচ্ছে 40 নিউটন। তাহলে তুমি বুঝতে পারতেছ তাকে এখান থেকে গতিশীল করার জন্য মিনিমাম ফোর্স লাগে হচ্ছে 50 নিউটন, বাট আমরা অ্যাপ্লাই করলাম 40 নিউটন। এটা আমাদের কি নয়, এটা আমার বস্তুটাকে গতিশীল করার জন্য আমাদের পর্যাপ্ত নয়, যার কারণে এই বস্তুটা কি থাকবে? স্থির থাকবে। তাহলে আমরা বলতে পারি এই কোন একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার পরেও বস্তু স্থির কেন আছে সেটা আমি একটু পরেই দেখব। ঘর্ষণের কারণে এই যে স্থির আছে, স্থির থাকা অবস্থায় যে পরিমাণ ঘর্ষণ বল কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ। আমরা একটু পরে আরও ডিটেলস আলোচনা করব, আপাতত সংক্ষেপে বলতেছি। এবার হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ বা এটাকে অনেক সময় বিসর্প ঘর্ষণও বলা হয়। সিমিলার নামগুলো জেনে রাখা ভালো। বিসর্প ঘর্ষণ,
এখন মনে করো এই বস্তুর উপর আমি 100 নিউটন বল প্রয়োগ করলাম, দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছো 50 নিউটন বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয়, সেই জায়গায় আমি 100 নিউটন বল প্রয়োগ করলাম মানে হচ্ছে বস্তু উর্স্থ লেভেলের গতিশীল। দ্যাট মিনস বর্তমানে বস্তু গতিশীল, কোন একটা গতিশীল বস্তু তার মধ্যেও কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করে, কোন একটা গতিশীল বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা বলি হচ্ছে গতীয় ঘর্ষণ। এরপর হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, তো আবর্ত ঘর্ষণটা কি? আমার কোন একটা বস্তু যখন ঘুরতে ঘুরতে সামনের দিকে যায়, যেমন মনে করো গাড়ির চাকা, এই গাড়ির চাকা যখন ঘুরে ঘুরে সামনের দিকে যায় তার মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে, কেন কাজ করে আমরা সামনে দেখব, সেটাকে আমরা বলি হচ্ছে আবর্ত ঘর্ষণ। এবং লাস্ট হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ, তো প্রবাহী বলতে আমরা কি বুঝি একটু বলো তো? কঠিন, তরল, বায়বীয়, এদের মধ্যে কাকে কাকে প্রবাহী বলা হয়? দেখি আমি কোনো না কোনো ক্লাসে বলছিলাম, কয়জনের মনে আছে? প্রবাহী বলতে আমরা কি বুঝি একটু কমেন্টে বলো তো। কঠিন, তরল, বায়বীয়, এই তিনটার মধ্যে কাকে প্রবাহী বলা হয়? কঠিন, তরল, বায়বীয়, এই তিনটার মধ্যে কাকে বা কাকে কাকে প্রবাহী বলা হয় একটু কমেন্টে বলো। হ্যাঁ, তানিষ্কা মুনতাহা আনসার সঠিক। বায়বীয় এবং তরল, বায়বীয় তরল দুইটাকেই আমরা কি বলি? প্রবাহী বলি। অর্থাৎ যারা প্রবাহিত হইতে পারে, তরলও প্রবাহিত হইতে পারে, বায়বীয় পদার্থ প্রবাহিত হইতে পারে। ওই কারণে এই প্রবাহী বলতে আমরা বুঝি হচ্ছে, প্রবাহী বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের তরল এবং তরল আর বায়বীয়, এই দুইটাকে আমরা বলি হচ্ছে প্রবাহী। তরলকে আমরা প্রবাহী বলি, বায়বীয়কে আমরা প্রবাহী বলি। এই প্রবাহীর মধ্যেও আমাদের এক ধরনের ঘর্ষণ বল কাজ করে, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। তো আমাদের সেগুলো হচ্ছে প্রবাহী, আমাদের প্রবাহীর ব্যাপার স্যাপারগুলো আমরা পড়বো হচ্ছে 7 নম্বর অধ্যায়ে। আমাদের 7 নম্বর অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, সেই গাঠনিক ধর্মের মধ্যে আমরা প্রবাহী নিয়ে একটু অ্যানালাইসিস করব। তবে এখানে আমাদের খুব একটা কিছু নাই, এখানে জাস্ট ডেফিনেশনটা জেনে রাখলে হবে। প্রবাহীর মধ্যে যে ঘর্ষণ সেটাকে আমরা বলি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তবে ওইখানে গেলে আমরা পাবো, তাকে আমরা বলি স্পেশালি নাম দিই সান্দ্রতা বা সান্দ্র বল, সেটা আমরা ওইখানে পাবো। বাট এখানে আমরা জানবো হচ্ছে শুধুমাত্র প্রবাহীর মধ্যে যে ঘর্ষণ তাকে আমরা বলতেছি প্রবাহী ঘর্ষণ। তাহলে ঘর্ষণ কয় প্রকার? 4 প্রকার: স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। আমাদের মেনলি আমাদের সব জায়গায় কাজে লাগবে হচ্ছে এই দুইটা ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ। এই দুইটা ঘর্ষণ হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এবং এই দুইটা ঘর্ষণকে নিয়ে হচ্ছে আমার কাজ। আমরা মেইনলি কাজ করবো হচ্ছে এই দুইটা নিয়ে, বাকি দুটো হচ্ছে জাস্ট ডেফিনেশন জেনে রাখবো। এই দুইটার জাস্ট ডেফিনেশন জেনে রাখবো আর ম্যাথ করব বা ক্যালকুলেশন করব সবগুলো হচ্ছে স্থিতি এবং গতি নিয়ে। ওই কারণে আমরা শুরুতে স্থিতি এবং গতি নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা জেনে গেলাম ঘর্ষণ 4 প্রকার: স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, আর একটা হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। এই 4 ধরনের ঘর্ষণ নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আমরা মেইনলি দুইটা, একটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে আমাদের গতি ঘর্ষণ। এটাকে আমাদের এই দুইটা মাথায় রাখতে হবে। এবার আসি আমরা স্থিতি এবং গতি ঘর্ষণ কি ব্যাখ্যা করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো আর কি। হ্যাঁ, আমরা মনোযোগ দিয়ে খেয়াল করব যে স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণটা কি। তো একটু মনোযোগ দিতে হবে। এই টপিকসটা হচ্ছে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন হতে পারে। এখন আমি যেটা পড়াচ্ছি বইতে এভাবে ব্যাখ্যা করবে না, বাট কথা হচ্ছে আমি যেভাবে পড়াবো ওই স্টাইলে পড়লে হচ্ছে তোমার কোনো কোয়েশ্চেনে তোমার কনফিউশন আসবে না। আসো, ধরে নিলাম আমাদের এখানে একটা তল আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এখানে একটা তল আছে, তাহলে আমাদের এখানে একটা তল আছে। এই যে তলটা, এই তলের উপর আমাদের একটা বস্তু আছে। ওকে ভাইয়া, আমাদের এই তলের উপর একটা বস্তু আমাদের আছে। এখন সিম্পল তুমি চিন্তা করে দেখো ভাইয়া, আমাদের কোন একটা তলের উপর যদি কোন একটা বস্তু থাকে, তাহলে আমরা যেটা বলতে পারি বস্তুর ওজন অলওয়েজ কোন দিকে কাজ করে? ভাইয়া বস্তুর ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে। ভাইয়া ওজন ডব্লিউ বলি বা এমজি বলি, ডব্লিউ বা এমজি সেটা হচ্ছে আমার নিচের দিকে কাজ করে। এখন এই বস্তু এই তলটার উপর এমজি পরিমাণ বল প্রয়োগ করলো, তল কি আমার বসে থাকবে? না, তলও বস্তুর উপর একটা কি করবে? প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে নিউটনের 3য় সূত্র অনুযায়ী। কারণ এই বস্তু এই তলের উপর একটা বল প্রয়োগ করলো, তার প্রতিক্রিয়া স্বরূপ এই তল এই বস্তুর উপর উপরের দিকে একটা বল প্রয়োগ করবে, যাকে আমরা বলি আর। ঘর্ষণ পড়ার সময় এই আরকে আমরা স্পেশাল নাম দিব, সেটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। অবিলম্ব প্রতিক্রিয়া। অবিলম্ব বলতে কি বুঝি? এই তলের লম্ব, বস্তু যে তলে আছে
সেই তলের লম্ব বরাবর এই প্রতিক্রিয়া বলটা কাজ করে। কোন একটা বস্তু যে তলে আছে সেই তলের লম্ব বরাবর এই প্রতিক্রিয়া বলটা কাজ করে। কোন একটা বস্তু যে তলে আছে সেই তলের লম্ব বরাবর এই প্রতিক্রিয়া বলটা কাজ করে। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে এই কথাটা বলতে পারবো না ভাই, নিশ্চয়ই এখান থেকে এই কথাটা বলা যাবে ভাইয়া আর ইকুয়ালস টু হচ্ছে mg, কারণ আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাহলে এই দুইটার মান পরস্পর কেমন সমান। এই কথাটা আমাদের ক্লিয়ার কিনা বলো, আগে আগে আমাকে বলো ভাইয়া আমাদের এতটুকু কথা কনসেপ্ট ক্লিয়ার কিনা। এখান থেকে আমি আর ইকুয়ালস টু mg বলতে পারি, আরটাকে আমরা বলতেছি অবিলম্ব প্রতিক্রিয়া, ডব্লিউটা হচ্ছে তার ওজন, তাহলে আমরা এখান থেকে আর ইকুয়ালস টু ডব্লিউ বা আর ইকুয়ালস টু mg বলতে পারি। আগে বলো আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা, এখানে প্রত্যেকটা কথা ক্লিয়ার করে করে সামনের দিকে আগাইতে হবে। আগে আমাকে বলো এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা একটু বলি। আচ্ছা শ্যাম, আরেকবার দেখো, আমরা বলতেছি কোন একটা তলের উপর কোন একটা বস্তুকে রাখলাম। ফর এক্সাম্পল আমরা মনে করো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা তল, এই তলের উপর আমি একটা বস্তুকে রাখলাম, এই যে বস্তুটাকে রাখলাম, তাহলে আনুভূমিক একটা তলের উপর যখন বস্তুটাকে রাখলাম, এই বস্তুটা এখানে স্থির আছে। কেন স্থির আছে? কারণ আমার এই বস্তুটা একটা ওজন আছে, জীবে ওজন আছে, এই ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। এখন এই ওজনের কারণে বস্তুটা নিচের দিকে পড়ে যাওয়ার কথা না? জি ভাইয়া, কিন্তু সে কি পড়ে না, সে কোথায় থাকে? এখানেই থাকে। কেন থাকে? যদি তার ওজন 100 নিউটন হয়, 100 নিউটন বল সে নিচের দিকে প্রয়োগ করতেছে, তাহলে উপরের দিকে যদি তাকে কেউ 100 নিউটন বল প্রয়োগ না করতো, সে কি স্থির থাকতো? না। তাহলে তাকে স্থির রাখার জন্য সে এই তলকে একটা বল প্রয়োগ করতেছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই তল ওই বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দিছে, যেটা আমার তলের লম্ব বরাবর উপরের দিকে, সেটাকে আমরা বলতেছি অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে ভাইয়া আমাদের, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এই তলের উপর একটা ওজন কাজ করে নিচের দিকে mg, আর তার অবিলম্ব প্রতিক্রিয়া আর হচ্ছে আমাদের উপরে দিয়ে কাজ করতেছে, সেটা হচ্ছে এটা। এখন আমরা বলতে পারি যে আমাদের ক্রিয়াবল হচ্ছে, ক্রিয়াবল কত? mg, প্রতিক্রিয়া বল কত? প্রতিক্রিয়া বল হচ্ছে r। ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর কেমন সমান ও বিপরীতমুখী, কারণ এই দুইটা সমান মানেই তো বস্তু উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। যেহেতু বস্তু উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, দ্যাট মিনস তারা সাম্য অবস্থায় আছে, আমাদের দুইটা পরস্পর সমান। এবার ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা বলো, এবার ক্লিয়ার কিনা বলো, এবার ক্লিয়ার কিনা বলি। আচ্ছা, যদি ক্লিয়ার হয় এবার একটু খেয়াল করে দেখো। এবার মনে করো আমাদের এরকম আছে, এবার মনে করো একটা তল আছে আমার এরকম, এটা হচ্ছে আমার আনুভূমিক, একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমার একটা আনুভূমিক। এখন এই আনুভূমিক তলের উপর আমাদের এই যে আনুভূমিক তল তুমি যেটা দেখতেছো, এই যে দেখো এটা হচ্ছে আমার আনুভূমিক তল। আনুভূমিক তলের উপর এবার এই যে একটা আনত তল আছে, এটা হচ্ছে আনুভূমিক। এখানে বস্তু ছিল আনুভূমিকে, এখন বস্তু হচ্ছে আনুভূমিকে না, একটা আনত তলে। আনত তলের উপর যদি কোনো একটা বস্তু থাকে, তার ওজন কোন দিকে কাজ করবে? নিশ্চয়ই নিচের দিকে। বস্তু যে তলেই থাকুক না কেন, ওজন সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে বা নিচের দিকে কাজ করে। তাহলে আমার কোন একটা বস্তু আনত তলে এভাবে উপর দিকে উঠতেছে বা আমাদের আনত তলে স্থির আছে, কোন একটা বস্তু আনত তলে আছে, তার জন্য কি হবে না হবে সেটা আমরা দেখব। তাহলে এবারে কনসেপ্টটা হচ্ছে, এবারে কনসেপ্টটা হচ্ছে আমার বস্তু, এটা হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে আনুভূমিক তল। বস্তু আনুভূমিক তলে নাই, বস্তু একটা আনত তলে আছে, যেই তলের কোণটা হচ্ছে থিটা, থিটা ডিগ্রি কোণে আনত তলে আমাদের কোন একটা বস্তু আছে, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বস্তু। তাহলে খেয়াল করে দেখো, এই বস্তুর ওজন সেটা কোন দিকে কাজ করবে? ভাইয়া ওজন W = mg সবসময় নিচের দিকে কাজ করবে। এখন তোমরা আমাকে বলো ভাইয়া অবিলম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? ওজনের বিপরীত দিকে নাকি অন্য কোনো দিকে?
অবিলম্ব প্রতিক্রিয়া আর নিশ্চয়ই এখানেও কাজ করবে। কোন দিকে কাজ করবে দেখি, তোমরা কমেন্টে বলো, আমি শুনি। অবিলম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? যাক, আলহামদুলিল্লাহ সবাই ভুল করছে। আমি চাচ্ছিলাম তোমরা ভুল করো। দেখো অবিলম্ব প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কেন, বা এটা প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল কোত্থেকে সৃষ্টি হয়, বা ক্রিয়া বল থেকে। এখন আমাদের এই বস্তুটা ওজন তো নিচের দিকে কাজ করতেছে, জীবে ওজন নিচের দিকে কাজ করতেছে, তাহলে আমাদের মাথায় রাখবো এখানে আমি কিন্তু শুধু প্রতিক্রিয়া বলি না, অবিলম্ব প্রতিক্রিয়া বলছি। অবিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে সে যে সবসময় তলের লম্ব বরাবর কাজ করে। অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় তলের লম্ব বরাবর কাজ করবে। আর অবিলম্ব মানে তলের লম্ব, বস্তু এই তলে ছিল, এই তলের লম্ব বরাবর কাজ করছে, এই তলে আছে, এই তলের লম্ব বরাবর কাজ করছে। বস্তু যখন এই তলে ছিল, এই তলের লম্ব বরাবর, যখন এই তলে ছিল, এই তলের লম্ব বরাবর। এখন আমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া তাহলে এখানে তো আমি আর সমান mg লিখছি, এখানে কি আর সমান mg লেখা যাবে? অবভিয়াসলি নো, লেখা যাবে না। কি লিখবো? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, খেয়াল করো। আমাদের এখানে একটু খেয়াল করে দেখি, এটা একটু আমরা এই জিনিসটা একটু দেখি। দেখো আমি এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে পড়াই, এটা আমাদের প্রত্যেকটা নেক্সট অধ্যায়েও কাজে লাগবে। মনে করো এই কোণটাকে আমরা বলতেছি থিটা, এটা তো আমার 90 ডিগ্রি, তাই না? জি ভাইয়া। তাহলে এই কোণটাকে তুমি কি বলবা? 90 ডিগ্রি মাইনাস থিটা। স্বাভাবিক, ত্রিভুজের আমাদের এই কোণটা 90, বাকি দুইটা মিলেও 90, তাহলে এটাকে আমি 90 মাইনাস থিটা বলি। এখন যদি আমি এই পয়েন্টের উপর, এই তলের উপর একটা লম্ব টানি, এই তলের উপর একটা লম্ব টানি, তাহলে এই কোণটা কত হবে? বেশ সিম্পল কথা, এই কোণটা ধরে নিলাম x। তাহলে তো সোজাসাপটা হিসাব, এই পুরোটা 90 ডিগ্রি হওয়ার কথা। তাহলে 90 মাইনাস থিটা প্লাস x সমান কী হওয়ার কথা? 90 হওয়ার কথা। 90 90 কাটাকাটি, x ইকুয়ালস টু থিটা। এর মানে এটাকে অ্যাকচুয়ালি আমরা কী বলবো? থিটা বলবো। একইভাবে এখানেও সেম ক্রাইটেরিয়া, যে ভাইয়া আপনি যখন এখানে এই দিকে একটা উপাংশ নেবেন, mgটা তো আমার নিচের দিকে কাজ করতেছে, কিন্তু আমি এখন নিচের দিকে তো কিছু পাচ্ছি না, তখন আমি তাকে উপাংশে বিভাজিত করব। একটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়ার বিপরীত দিকে এদিকে, আরেকটা হচ্ছে এদিকে, দুটো লম্ব উপাংশে বিভাজিত করব। এই দুইটা লম্ব উপাংশে বিভাজিত করতে হলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আমাদের এই কোণটাকে আমরা থিটা বলতে পারি, এই কোণটাকে থিটা বলতে পারি, এই কোণটাকে থিটা বলতে পারি, এই কোণটাকে থিটা বলতে পারি। কথাটা বুঝছি কিনা? আমরা যে জিনিসটা বললাম, এটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাই আপনি ওজনটাকে কেন আমার ভাগ করতেছেন? কারণ আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া তো তলের লম্ব দিকে, সো আমি অবিলম্ব প্রতিক্রিয়া কার সমান সেটা তো জানি না। তাহলে আমরা কি করলাম? আমরা অবিলম্ব প্রতিক্রিয়া বরাবর তাকে বিভাজিত করলাম। তাহলে এই ওজনটাকে দুইটা লম্ব উপাংশে বিভাজিত করলাম, একটা হচ্ছে এই দিকে আর একটা তো লম্ব দিকে, যার সাথে থিটা সেটা হচ্ছে কস। তাহলে এটা হয়ে যাবে আমাদের mg cos থিটা, আর এটা হয়ে যাবে আমাদের mg sin থিটা। এটার কি ইফেক্ট সেটা আমরা পরে দেখব। এখন একটু খেয়াল করে দেখো, এখন আমরা বলতে পারতেছি ভাইয়া r ইকুয়ালস টু হচ্ছে mg cos থিটা। তাহলে এখান থেকে বলা যাচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া r ইকুয়ালস টু mg cos থিটা। তাহলে আমরা প্রথমে দেখলাম অবিলম্ব প্রতিক্রিয়া কিভাবে চিন্তা করব। আমরা এই কনসেপ্টটা প্রত্যেকটা ম্যাথে কাজে লাগবে, প্রত্যেকটা ম্যাথে কাজে লাগবে। সেটা হচ্ছে কি ভাইয়া, আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় তলের লম্ব দিকে কাজ করে, ওজন সবসময় নিচের দিকে কাজ করে। এখানে অবিলম্ব প্রতিক্রিয়া এবং ওজন একই সরলরেখা বরাবর ছিল, বাট এখানে একই সরলরেখা বরাবর নাই। ওই কারণে আমি একই সরলরেখা বরাবর নিয়ে আসব। ওজন একটা ভেক্টর রাশি, কোন একটা ভেক্টর রাশিকে আমার কি করা যায়? লম্ব উপাংশে বিভাজিত করা যায়। আমি তাকে লম্ব উপাংশে বিভাজিত করে, লম্ব উপাংশ কয়টা? দুইটা লম্ব উপাংশে বিভাজিত করলাম, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা। এটাকে যদি বলি আমরা mg, তার এই দিকের উপাংশ হচ্ছে mg cos থিটা, যার সাথে থিটা আছে সেটা হচ্ছে cos, আর এই দিকের উপাংশ হচ্ছে sin, যার সাথে থিটা নেই সেটা হচ্ছে sin।
এখন একটু খেয়াল করো এই কথাটার অ্যাকচুয়াল মিনিং কি। এই কথাটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এই বস্তুর ওজন হচ্ছে এত, ওজনের এতটুকু উপাংশ তলকে ধাক্কা দিচ্ছে না। দেখো এই বস্তুর ওজন নিচে দিয়ে কাজ করতেছে, বাট ওজনের এই উপাংশ mg cos থিটা বলে এই বস্তু তলকে ধাক্কা দিচ্ছে না। যদি আমি এটার কথা চিন্তা করলাম না, এটার কথা চিন্তা করি যেটা তল বরাবর, তাহলে এই তলকে ওজনের mg cos থিটা অংশটা ধাক্কা দিছে, তার বিপরীত দিকে একটা অবিলম্ব প্রতিক্রিয়া আর সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া বল, কারণ তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া, তাহলে আমার তলের লম্ব বরাবর কি পরিমাণ আছে mg cos থিটা। ওই কারণে ঘর্ষণের প্রত্যেকটা ম্যাথে তোমাকে মাথায় রাখতে হবে তল এবং তলের লম্ব বরাবর সবাইকে আমরা বিভাজিত করে ফেলবো, সেটা আমরা ম্যাথ করতে গেলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। আপাতত এতটুকু বুঝছি কিনা বলো। ওজন ছিল আমার এই বরাবর, আমি তাকে তল এবং তলের লম্ব বরাবর বিভাজিত করে ফেললাম, তাহলে আমাদের এই ওজনের একটা উপাংশ mg cos থিটা এইদিকে, আর একটা উপাংশ হচ্ছে mg sin থিটা এইদিকে, লম্ব উপাংশে বিভাজিত করে ফেললাম। এখন আর এর বিপরীত দিকে কি আছে mg cos থিটা, তাহলে আমরা বলতে পারি আর এবং mg cos থিটা দুইটা পরস্পর সমান হওয়ার কারণে সে উপরে যাবে না নিচেও যাবে না। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা। এতটুকু বুঝছি কিনা। এই থিটাটা তো সিম্পল, যে তোমরা ত্রিভুজের সূত্র জানো না, এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তো এই কোণটা 90 - থিটা হবে না। আবার তুমি যদি এই তলের উপর একটা লম্ব টানো, তাহলে এই কোণটাও 90, এই কোণটাও 90। এই কোণটা কত আমি জানি না, তো আমি এটাকে x ধরছিলাম, তাহলে এটা আর এটা যোগ করলে কত হয়, এটাকে যদি আমরা x ধরি, x আর এই 90 - থিটা এই দুইটাকে যোগ করলে হয় কত 90। কারণ হচ্ছে এই পুরো কোণটা তো 90, এটা মানে হচ্ছে এটা প্লাস এটা দুইটাকে যোগ করলে 90, 90 কাটাকাটি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, সরি 90 কাটাকাটি থিটা ইকুয়ালস টু x। অর্থাৎ থিটা যে কথা এক্সও সেম কথা। এক কথা আমরা বলে দিব কোন একটা তলের এই কোণটা যদি থিটা হয়, তাহলে এখান থেকে লম্ব টানলে এই কোণটাও থিটা হবে। তাহলে এই কোণটা যেহেতু থিটা, দেখো না এখান থেকে লম্ব টানলাম, তো এই লম্বটা তো লিটারালি তলের লম্ব, তাই না? ওই কারণে এই কোণটা হচ্ছে থিটা। সাইফুল, mg sin থিটা বস্তুকে ঢালুতে নামাবে, সেটা আমরা এখন দেখবো না, সেটা পরে দেখবো। কারণ আমরা ঢালুতে রাখলে কোনো একটা বস্তু নিচের দিকে পড়ে যায় আসলে এই mg sin থিটার কারণে। এই দুইটা সাম্যাবস্থায় থাকে, এটার কারণে আস্তে আস্তে নিচের দিকে পড়ে যায়। এটাকে আটকা রাখতে হলে উপর দিকে একটা বল প্রয়োগ করতে হয়, সেগুলো আমরা এখন পড়বো না, সামনে পড়বো। আপাতত আমি তোমাকে একটা জিনিস শিখাইতে চাইছি, অবিলম্ব প্রতিক্রিয়া কিভাবে দিতে হয় এবং তার কারণে ওজনটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়। অবিলম্ব প্রতিক্রিয়া কিভাবে দিতে হয় এবং তার জন্য ওজনটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়, এটা হচ্ছে বেসিক থিওরি। বল ভাই একটু বুঝছি কিনা। ওকে, এবার আসো, তাহলে আমরা এটা পড়াইছি কি জন্য জানো? রিলেটেড টার্ম তো, ওই জন্য বলে ফেলছি। ম্যাথ করার সময় প্রচুর কাজ দিবে, কারণ এই জিনিসটা আমি আবার বলবো, কারণ এই জায়গায় তোমরা সবচেয়ে বেশি ভুল করো। পরে যেহেতু আমাকে আবার বলতে হবে, আমি আবার বলবো, তাও আগে বলে ফেলছি যাতে করে আগে থেকে একটু মাথায় ঢুকে রাখতে পারো। এটা এখন আমার কোনো কাজ নেই, এটার আর কোনো কাজ নেই, এটা এখন ভুলে যাও। ম্যাথ করার সময় কাজে লাগবে, এখন কাজে লাগবে না। আমার কাজ হচ্ছে এটা। এখন একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে। ভাই আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া আর, আমাদের কোনো একটা বস্তু আনুভূমিক তলেই আছে, ওজন নিচের দিয়ে কাজ করতেছে, আর অবিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে উপরের দিকে। তো এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা একটা কাজ করব। আমরা যে কাজটা করব সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে, প্রথম কথা আমরা একটা চার্ট করে ফেলবো। এদিকে আমরা একটা চার্ট করে ফেলবো। আমরা বস্তুর উপর যে বল প্রয়োগ করব, প্রযুক্ত বলের জন্য একটা ঘর রাখলাম, এটাকে আমরা বড় হাতের F দ্বারা প্রকাশ করব।
তারপর হচ্ছে ঘর্ষণ বল, তার জন্য একটা ঘর রাখলাম, তাকে আমরা ছোটো হাতের অ্যাপ দ্বারা প্রকাশ করি সাধারণত। আরেকটা হচ্ছে বস্তুর অবস্থা, বস্তু কী অবস্থায় আছে, বস্তুর অবস্থা নিয়ে আমরা একটা ঘর করলাম। এটা আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। এই এক্সাম্পলটা তুমি এভাবে কোথাও পাবা না, এভাবে কোথাও পাবা না। আমি এভাবে পড়াই, আমি নিজেই জিনিসটা এভাবে সাজাইছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম কথা, আচ্ছা বলো তো অবিলম্ব প্রতিক্রিয়া এবং ওজন আমাদের পরস্পর সমান। আচ্ছা বলো তো ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে? মাথায় রাখবো। মনে করো আমাদের এখানে একটা বস্তু আছে এই তলে, এই বস্তুর উপর যদি আমি এই দিকে বল প্রয়োগ করি তাহলে ঘর্ষণ বল এই দিকে কাজ করবে। এই বস্তুর উপর যদি আমি এই দিকে বল প্রয়োগ করি তাহলে ঘর্ষণ বল আমাদের কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল এই দিকে কাজ করবে। এর মানে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে? গতির বিপরীত দিকে। অর্থাৎ তুমি যদি একটা বস্তুকে এদিকে ধাক্কা দাও তাহলে সে এদিকে গতিশীল হতে চায়, সে যেদিকে গতিশীল হতে চায় ঘর্ষণ বল তাকে সেদিকে যাইতে দেয় না। কোন একটা বস্তুকে তুমি এদিকে ধাক্কা দিলা, সে এদিকে গতিশীল হতে চায়, ঘর্ষণ বল তাকে সেদিকে যাইতে দেয় না। কোন একটা বস্তুর উপর তুমি এই দিকে এক পরিমাণ বল প্রয়োগ করলা, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ভাইয়া এক পরিমাণ বল প্রয়োগ করার কারণে এই বস্তুটা মনে করো এই কোণটা হচ্ছে থিটা, তাহলে বস্তু কি এইদিকে চলে যাবে? না তো। আমি কোন একটা বস্তুকে এভাবে টানতেছি, বস্তু কোন দিকে যায়? সামনের দিকেই আসে। তাহলে আমাদের কেন সামনের দিকে আসে? ওই লন রুলারে পড়াইছিলাম আমাদের, এটা যদি এফ হয় এটা হচ্ছে এফ কস থিটা আর এদিকে হচ্ছে ভাইয়া এফ সাইন থিটা। অ্যাকচুয়ালি ভাইয়া আমি এফ বল প্রয়োগ করলে এই বস্তুটা এফ কস থিটা এর কারণে সামনের দিকে যায়, এই বস্তুটা এফ কস থিটা এর কারণে কোন দিকে যায়? সামনের দিকে যায়। সে কোন দিকে যেতে চাচ্ছে? এই দিকে। সে যেদিকে যেতে চাচ্ছে তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, ঘর্ষণ বল সবসময় তলের সমান্তরালে গতির বিপরীতে কাজ করে। লাইনটা সুস্পষ্টভাবে লিখে দিতে হবে, এটা লিখে রাখবা। ঘর্ষণ বল সবসময় তলের সমান্তরালে গতির বিপরীতে কাজ করে, গতির বিপরীতে কাজ করে। মনে থাকবে কিনা? এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা। ঘর্ষণ বল সবসময় তলের সমান্তরালে গতির বিপরীত দিকে কাজ করে, ঘর্ষণ বল সবসময় তলের সমান্তরালে গতির বিপরীত দিকে কাজ করে। এই কথাটা আমার কাছে ক্লিয়ার কিনা? যে আমাদের ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? উম্মে হানি মিম, এখানে বস্তু কি এফ কস থিটার দিকে যাবে? অবভিয়াসলি এফ কস থিটার দিকে যাবে। তুমি দেখো না, মনে করো তোমার মনে করো ছোট্ট একটা কাজিন আছে, ওই ছোট্ট একটা কাজিন মনে করো ওই ছোটো গাড়িতে বসে বসে দুলতেছে, একটা রশি বাইদা তুমি ওই কাজিনটা নিয়ে দৌড়াচ্ছ। তো তুমি তো রশি তার গাড়ি তো নিচে, তুমি যদি এভাবে টানো সে কি উঠে তোমার কাছে চলে আসবে? অবশ্যই না, সে কিন্তু সামনের দিকেই যাবে। তো সামনের দিকে যাচ্ছে কেন? তুমি এইদিকে বল প্রয়োগ করলেও তার একটা উপাংশ এদিকে আছে, যেই উপাংশটা এদিকে আছে ওই উপাংশের কারণে সে সামনের দিকে যাচ্ছে। আর ঘর্ষণ বল কোথায় কাজ করে? তলেই তো। তাহলে ঘর্ষণ বল কিন্তু তলের বাইরে কোথাও কাজ করে না। যেহেতু ঘর্ষণ বল তলে কাজ করে তা আমাদের ঘর্ষণ বলটা অলওয়েজ তলেই থাকবে। তাহলে তলের সমান্তরালে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? বস্তু যেদিকে গতিপ্রাপ্ত হয় বা হওয়ার চেষ্টা করে। তুমি যদি এইদিকে বল প্রয়োগ করো তাহলে সে এদিকে গতিপ্রাপ্ত হয় বা হওয়ার চেষ্টা করে, তাহলে তার বিপরীত দিকে ঘর্ষণ বলটা কাজ করবে। কারণ ঘর্ষণ বলের কাজ হচ্ছে তল বরাবর কেউ যেতে চাইলে তাকে বাধাপ্রাপ্ত করা, এটা হচ্ছে ঘর্ষণের কাজ। বলো বুঝছি কিনা এবার? আমরা বুঝছি কিনা বলো। আমরা এদিকে থেকে তোমরা কমেন্টে তো উড়ে ফেলতেছো, এদিকে বলো বুঝছি কিনা এতটুকু?
আরও অনেক কিছু বাকি, এতটুকু বুঝছি কি না? ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এতটুকু। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে এই কথাটা বলো তো, কোনো একটা বস্তুকে যদি তুমি গতিশীল করার চেষ্টা না করো তাহলে সেখানে কি কোনো ঘর্ষণ কাজ করবে? বলো তো, কোনো একটা বস্তুকে আমি দেখতেছি যখন বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে তখনই ঘর্ষণটা কাজ করে। এখন তুমি যদি কোনো একটা বস্তুকে গতিশীল করার চেষ্টা না করো তাহলে কি কোনো ঘর্ষণ বল কাজ করবে? একটু বলো তো, একটু বলো, তোমার থেকে জানতে চাচ্ছি। কোনো একটা বস্তুকে তুমি গতিশীল করার চেষ্টা করতেছো না? হ্যাঁ, এক্স্যাক্টলি না। কারণ আমরা বলছিলাম ঘর্ষণ মানে হচ্ছে একটা বস্তু যখন আরেকটা তলের উপর দিয়ে যেতে চায় বা যাওয়ার চেষ্টা করে, যাওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে সেখানে কোনো ঘর্ষণ বল কাজ করে না। তাহলে দেখো এখানে যে আমার বস্তুটা আছে, এই বস্তুর উপর কি আমি কোনো বল প্রয়োগ করতেছি বস্তুটাকে গতিশীল করার জন্য, যে আমি তাকে ধাক্কা দিয়ে এদিকে নিয়ে যাব বা এদিকে আনবো? এখন বলো, আমি কোনো বল প্রয়োগ করতেছি? অবশ্যই না। তো আমি যেহেতু কোনো বল প্রয়োগ করতেছি না, তাহলে আমরা বলতে পারি এই বস্তুর উপর আমার প্রযুক্ত বল হচ্ছে, এই বস্তুর উপর আমার প্রযুক্ত বল হচ্ছে 0 নিউটন। তাহলে যেহেতু আমি কোনো বল প্রয়োগ করতেছি না, তাহলে সে কোনো ঘর্ষণ বল প্রাপ্ত হবে না, এখানে কোনো ঘর্ষণ বল নাই, 0 নিউটন। আর এই অবস্থায় বস্তুটা কি আছে? বা বস্তু আমার স্থির অবস্থায় আছে। বস্তু কি আছে? স্থির অবস্থায় আছে। তাহলে আমার বর্তমানে বস্তু কোন অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। এই স্থির অবস্থায় থাকাকালীন তার মধ্যে যে ঘর্ষণটা তুমি পাচ্ছ, কত পাচ্ছ? 0, মানে ঘর্ষণ পাচ্ছ না। এই ঘর্ষণ যেটা পাবা সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তাহলে আমরা এখানে বলতে পারি স্থিতি ঘর্ষণের মান হচ্ছে 0। এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থির অবস্থায় যে ঘর্ষণ তাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ। ওকে, এবার আমি যে কাজটা করলাম, ভাই আমরা বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করলাম। আমি এইদিকে F পরিমাণ বল প্রয়োগ করলাম। এইদিকে যদি আমি F পরিমাণ বল প্রয়োগ করি তাহলে তল বরাবর আমি F পরিমাণ বল প্রয়োগ করলাম, গতির বিপরীত দিকে সে আমাকে F পরিমাণ ঘর্ষণ বল দিবে। আমি ধরে নিলাম এখানকার যে বস্তুটা, এই বস্তুটাকে গতিশীল করার জন্য, ভালো করে খেয়াল করে দেখো, গতিশীল করার জন্য মিনিমাম 5 নিউটন বল লাগবে। গতিশীল করার জন্য আমি ধরে নিলাম মিনিমাম 5 নিউটন বল লাগবে। এখন এই বস্তুর উপর আমি 2 নিউটন বল প্রয়োগ করলাম। তোমরাই বলো, গতিশীল করার জন্য 5 নিউটন বল লাগবে, আমি যদি তার উপর 2 নিউটন বল প্রয়োগ করি, বর্তমানে বস্তুটা স্থির নাকি গতিশীল? আমার এই বস্তুর উপর যদি আমি 2 নিউটন বল প্রয়োগ করি, বর্তমানে বস্তুটা স্থির নাকি গতিশীল? ওকে, বর্তমানে বস্তুটা হচ্ছে স্থির, এবং এই স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করে তাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ। এবার তোমরা একটু আমাকে কমেন্টে বলো তো, এখানে ঘর্ষণ বলের মান কত? যখন আমি 2 নিউটন বল প্রয়োগ করতেছি তখন ঘর্ষণ বলের মান কত? যখন 2 নিউটন বল প্রয়োগ করতেছি তখন ঘর্ষণ বলের মান কত? তোমরা আমাকে কমেন্টে বলো। যখন 2 নিউটন বল প্রয়োগ করতেছি তখন ঘর্ষণ বলের মান কত? তোমরা কমেন্টে বলো। তাহলে আমি যখন 2 নিউটন বল প্রয়োগ করলাম তখন ঘর্ষণ বলের মান কত? দেখো, কোনো একটা বস্তু স্থির থাকার শর্ত কি? কোনো একটা বস্তু স্থির থাকার শর্ত হচ্ছে তার মধ্যে আমাদের টোটাল লব্ধি বলটা 0। এখানে আমার যে বস্তুটা আছে এই বস্তুটার উপর তুমি খেয়াল করে দেখো, নিচের দিকে যে mg কাজ করতেছে আর উপর দিকে যে r কাজ করতেছে, আমরা আগেই বলছি r এবং mg কেমন? সমান। সো আমাদের r এবং mg সমান বিধায় এরা একজন আরেকজনকে নিউট্রাল করে দিবে। এখন যদি তুমি এইদিকে 2 নিউটন বল প্রয়োগ করো, বস্তু স্থির থাকবে কখন?
যদি ভাইয়া অপোজিটে যদি আমার 2 নিউটন বল থাকে, তাহলে আসলে দেখো তুমি যখন 2 নিউটন বল প্রয়োগ করতেছ, ওই ঘর্ষণের কারণে বিপরীত দিক থেকে 2 নিউটন বল সৃষ্টি হচ্ছে। আমরা বস্তুটাকে 5 নিউটন বল ছাড়া গতিশীল করতে পারি না কেন? কারণ এই যে আমার তল, এই তল আমাকে 5 নিউটন পর্যন্ত ঘর্ষণ বল দিতে সমর্থ হয়। সে এতটুকু পর্যন্ত তোমাকে বাধা দিতে পারে। আমি মনে করি সেই ঘর্ষণ বল, হ্যাঁ। তাহলে দেখো আমি যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা কি করতেছি, আমি সর্বোচ্চ 5 নিউটন দিতে পারি। তুমি যখন আমাকে কোনো বল দিচ্ছ না, আমিও দিচ্ছি না। তুমি 1 নিউটন দিচ্ছ, আমিও 1 নিউটন দিয়ে তোমাকে স্থির রাখছি। আমার কিন্তু বেশি দেওয়ার সামর্থ্য নাই। কারণ তুমি যদি বলতে ভাই ঘর্ষণ বল প্রযুক্ত বল থেকে বেশি, তাহলে তো অটোমেটিক বস্তুর পিছনের দিকে চলে যেত, সেটা তো সম্ভব না। তাহলে আমাদের ও বস্তু যখন আমাদেরকে 3 নিউটন দিচ্ছে, আমিও দিচ্ছি 3 নিউটন। ও যখন 4 নিউটন দিল, আমিও দিলাম 4 নিউটন। ও যখন 5 নিউটন দিল, আমিও দিলাম 5 নিউটন। ও যখন 10 নিউটন দিল, এবার কিন্তু আর আমি 10 নিউটন দিতে পারবো না, আমার সামর্থ্য নাই। কথা ক্লিয়ার কিনা? তাহলে আমাদের এখানে বলতে পারি ভাইয়া এখানে ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। এর মানে যে পরিমাণ বল প্রয়োগ করলাম, ঠিক সেই পরিমাণ ঘর্ষণ বল সে আমাকে দিল, যার কারণে বস্তুটা গতিশীল হইল না। তাহলে আমাদের এখানে অবশ্যই ঘর্ষণ বলটা তো বিপরীত দিকে। আমরা 2 দ্বারা ঘর্ষণ বলের মানটা বুঝতেছি, তোমরা অনেকে -2 বলতেছো, বোথ আর রাইট। তো আমরা F বলতে এইদিকে, F বলতে এইদিকে, সো আমরা এখানে শুধু মানটা দেখাচ্ছি, হ্যাঁ। সো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। এবার দেখি এবার আনসার তোমরা নিশ্চয় আমাকে দিতে পারবা। সেটা হচ্ছে আমি বস্তুটার উপর 4 নিউটন বল প্রয়োগ করলাম, ঘর্ষণ বল কত নিউটন এবং বস্তুর অবস্থা কি, সে কি স্থির নাকি গতিশীল? কমেন্টে বলতে থাকো। ওকে, হ্যাঁ। তাহলে তোমাদের আনসারটা সঠিক। ভাইয়া আমি যখন 4 নিউটন দিলাম, দেখো সে কিন্তু আমাকে 5 নিউটন দেওয়ার সামর্থ্য রাখে। দ্যাট মিনস সেও বর্তমানে কি স্থির। সে বর্তমানে যেহেতু স্থির, তাহলে আমার 4 নিউটনের বিপরীতে সেও আমাকে 4 নিউটন দিছে, তার কারণে সে স্থির। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ। এবার আমি দিলাম হচ্ছে 5 নিউটন, তাহলে সে আমাকে কি করবে, সে আমাকে নিচে 5 নিউটন দিবে। জি ভাইয়া, তাহলে বস্তু কি থাকবে, স্থির থাকবে। এটাকেও আমরা বলতেছি হচ্ছে স্থিতি ঘর্ষণ। তবে আমরা এটাকে স্টার মার্ক দিয়ে রাখলাম। কেন স্টার মার্ক দিয়ে রাখলাম সেটা আমরা একটু পরে বুঝবো, কারণ এটাকে আমরা স্পেশালি আরেকটা নাম দিব, হ্যাঁ। তার কারণে এটাকে আমরা স্টার মার্ক দিয়ে রাখলাম। তবে বস্তু কি আছে, স্থির আছে। এখন বলো 5 নিউটন থেকে যদি আমি বেশি বল প্রয়োগ করি, বস্তু স্থির থাকবে না গতিশীল হবে? আমাকে বলো তো। 5 নিউটনের থেকে বেশি বল যদি আমি প্রয়োগ করি, বস্তুটা স্থির থাকবে নাকি গতিশীল থাকবে? এক্স্যাক্টলি, বস্তুটা আমাদের গতিশীল থাকবে। তাহলে আমার 5 নিউটনের থেকে বেশি বল, মনে করো আমি 7 নিউটন দিলাম, বর্তমানে আমার বস্তু স্থির থাকবে না, বস্তু আমার গতিশীল থাকবে। যখন বস্তু গতিশীল, তখন তার ঘর্ষণটাকে আমরা বলি হচ্ছে গতীয় ঘর্ষণ। আমি যদি তার উপর, আমি মনে করো তার উপর 10 নিউটন বল প্রয়োগ করলাম, তখন বস্তু কি হবে ভাই? সিম্পলি বস্তু আমার তখনও গতিশীল থাকবে। আর গতিশীল অবস্থায় যে ঘর্ষণ, তাকে আমরা বলতেছি হচ্ছে গতীয় ঘর্ষণ। ভাই আমি তার উপর 12 নিউটন বল প্রয়োগ করলাম, তখনও বস্তু গতিশীল থাকবে। এই মুহূর্তে যে ঘর্ষণ, তাকে আমরা বলতেছি গতীয় ঘর্ষণ। এখন আসি আমাদের ভাইয়া
বস্তু গতিশীল হবে ভালো কথা, একটু ভালো করে খেয়াল করো, তাহলে তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া ওই তল, এই তলের সর্বোচ্চ, ভালো করে খেয়াল করো, এই তলের সর্বোচ্চ বাধা দেওয়ার ক্ষমতা কত? 5 নিউটন। তাহলে সিম্পল কথা হচ্ছে, আপনি যখন 7 নিউটন দিলেন, সে আপনাকে সর্বোচ্চ 5 নিউটন বলে বাধা দিবে। আপনি যখন 10 নিউটন নিলেন, সে সর্বোচ্চ 5 নিউটন বলে বাধা দিবে, কারণ সে তো এর থেকে বেশি বাধা দিতে পারতেছে না, সে হাইস্ট ট্রাই করবে। সে আপনাকে এত বলে বাধা দিল, এত বলে বাধা দিল। জিনিসটা এরকম না? তাহলে জিনিসটা এরকম না? হ্যাঁ এরকম। তবে পরীক্ষা নিরীক্ষা করেই দেখা গেছে কোনো একটা বস্তু যখন স্থিতিতে আসে, ভালো করে খেয়াল করো, কোনো একটা বস্তু যখন স্থিতিতে আসে ওই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণে একটা ঘর্ষণ বল দেয়। দেখো একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এখানে এডিট করব। তাহলে দেখো আমি যখন 0 নিউটন দিলাম সেই স্থিতি ঘর্ষণ, তাহলে এই মুহূর্তে 0 নিউটনটা হচ্ছে স্থিতি ঘর্ষণের মান। 2 নিউটন দিলাম সেই স্থির, 2 নিউটনটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আমাদের 4 নিউটন বস্তু স্থির, স্থিতি ঘর্ষণ, 5 নিউটন স্থির, স্থিতি ঘর্ষণ। এর থেকে বেশি দিলে আর স্থিতি থাকে না। এর মানে আমরা বলতে পারি ভাইয়া এতটুকু পর্যন্ত বস্তু স্থির। এই যে স্থির থাকা অবস্থায় তার সর্বোচ্চ যেই পরিমাণ ঘর্ষণ বল দেয় সেটা হচ্ছে 5 নিউটন। তাহলে আমি কি একটা কথা বলতে পারি, এই স্থিতি ঘর্ষণটা হচ্ছে, দেখো স্থিতি ঘর্ষণের মান অনেকগুলো হইতে পারে। স্থিতি ঘর্ষণের মান 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটা কি স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান না? জি ভাইয়া। এই স্থিতি ঘর্ষণের যে সর্বোচ্চ মান, এটাকে আমরা বলি হচ্ছে সীমান্তিক ঘর্ষণ। এটাকে আমরা কি বলি? সীমান্তিক ঘর্ষণ। সীমান্তিক ঘর্ষণ। এই অবস্থায় বস্তু কি আছে? এই অবস্থায় বস্তু স্থির আছে, কিন্তু তার অবস্থাটা এরকম গতিশীল হবে হবে অবস্থা, গতিশীল হবে হবে অবস্থা, বাট গতিশীল নয়। তাহলে এটা কোন অবস্থা? কোন একটা বস্তুকে আমি বললাম সে আমাকে 5 নিউটন পর্যন্ত অ্যাপোর্ট করতে পারে, তাহলে আমি যত বেশি বল দিচ্ছি সে আমাকে তত বেশি আমাদের বল রিটার্ন দিচ্ছে, যার কারণে বস্তু স্থির আছে। কিন্তু সে 5 নিউটন থেকে বেশি বল আমাকে দিতে পারে না। এই যে আমার যতক্ষণ পর্যন্ত বস্তু স্থির আছে ওই মুহূর্তগুলোতে বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করতেছে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এরপরে আর স্থিতি ঘর্ষণ থাকে না, এরপরে আর স্থিতি ঘর্ষণ থাকে না। তাহলে আমাদের এরপরে যদি আর স্থিতি ঘর্ষণ না থাকে, তাহলে আমরা যেটা বলতে পারি এটাই হচ্ছে স্থিতি ঘর্ষণের সবচেয়ে বড় মান। স্থিতি ঘর্ষণের সবচেয়ে বড় মান যেটা, সেই মুহূর্তে কি হয়? সেই মুহূর্তে হচ্ছে এমন একটা অবস্থা যেই মুহূর্তে বস্তু গতিশীল হবে হবে অবস্থা। সে গতিশীল না, সে স্থির, কিন্তু আর একটু দিলেই সে গতিশীল হয়ে যাবে। সে স্টেবল না, সে স্থির, কিন্তু আর একটু দিলে সে গতিশীল হয়ে যাবে অবস্থা, সে গতিশীল হয়ে যাবে অবস্থা। এই যে এটাই হচ্ছে স্থিতির মধ্যে সবচেয়ে বড় ঘর্ষণ, তাকে আমরা বলি সীমান্তিক ঘর্ষণ। মানে এটা হচ্ছে সীমান্তিক মান, যে মানটা ক্রস করলে সে আমাদের গতিশীল হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখানে দেখলাম, একটা দেখলাম হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান যেটা, তাকে আমরা বলতেছি সীমান্তিক ঘর্ষণ। সীমান্তিক ঘর্ষণটা ক্রস করলে বস্তু গতিশীল হয়ে যায়। ওই মুহূর্তে বস্তুর মধ্যে যে ঘর্ষণ, তাকে আমরা বলতেছি গতীয় ঘর্ষণ। এবং আমরা দেখতেছি বস্তু যখন গতিশীল তখন কিন্তু তার ঘর্ষণের মানের কোনো পরিবর্তন হয় না। বস্তু যখন স্থির তখন কিন্তু তার ঘর্ষণের মানটা আস্তে আস্তে বাড়ে। বস্তু যখন স্থির তার ঘর্ষণের মানটা আস্তে আস্তে বাড়ে, কিন্তু বস্তু যখন গতিশীল তখন তার মানের কোনো পরিবর্তন হয় না। এর মানে স্থিতি ঘর্ষণের মান 0 থেকে সীমান্তিক পর্যন্ত হইতে পারে, আর গতি ঘর্ষণের মান নির্দিষ্ট। এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এবার আসো, ক্লিয়ার হলে এবার একটু কাটাকাটি করি। সেটা হচ্ছে ভাইয়া, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে কোন একটা বস্তুর উপর যদি সীমান্তিক ঘর্ষণের থেকে বেশি বল প্রয়োগ করা হয় তখন বস্তু গতিশীল হয়। গতিশীল হওয়ার পর তার মধ্যে কার্যকরী ঘর্ষণ বলটা সীমান্তিক ঘর্ষণ থেকে একটু কমে যায়। এর মানে কোন একটা বস্তু যখন গতিশীল হয়ে গেছে তখন ওই মুহূর্তে আমাদের স্থিতি ঘর্ষণ, স্থির থাকা অবস্থায় যে কোনো ঘর্ষণ হইতে পারে। স্থির থাকা অবস্থায় সবচেয়ে বড় ঘর্ষণ হচ্ছে সীমান্তিক ঘর্ষণ, কিন্তু
বস্তু যখন গতিশীল হয়ে যায় ওই মুহূর্তে তার যে ঘর্ষণ বল সেটা তোমার কাছে মনে হইতে পারে সীমান্তিকের সমান, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, প্র্যাকটিক্যালি দেখা যায় এটা আসলে সীমান্তিকের সমান হয় না, এটা সীমান্তিক থেকে একটু কম হয়। এর মানে স্থির অবস্থা থেকে বস্তু গতিশীল অবস্থা প্রাপ্ত হলে তখন দেখা যায় তার ঘর্ষণ একটু কমে যায়। এর মানে এই যে এটা হচ্ছে সীমান্তিক থেকে কম, এটা হচ্ছে সীমান্তিক থেকে একটু কম। তাহলে আমরা এটা কেটে দিলাম। 5 নিউটন এটা হবে না, এটা হইতে পারে মনে করো 4.7 নিউটন, এটাও 4.7 নিউটন, এটাও 4.7 নিউটন। এবার সকল প্রশ্নের আনসার চলে আসছে, সকল প্রশ্নের আনসার চলে আসছে। এইখান থেকে কত প্রশ্ন হইতে পারে তুমি চিন্তাই করতে পারবে না। তোমার কাছে মনে হতে পারে সিম্পল একটা জিনিস, হ্যাঁ এখান থেকে ভিতরে ভিতরে কত প্রশ্ন হবে সেগুলো তোমার বইয়ে লেখা আছে, কিন্তু এই জিনিসটা বইয়ে দেওয়া নাই। এটা আমার নিজস্ব পদ্ধতি। এবার আসো তাহলে আমরা জিনিসটা সংক্ষেপে ব্যাখ্যা করি। দেখো, কোনো একটা বস্তু যখন স্থির থাকে ওই মুহূর্তে তার উপর যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের সবচেয়ে বড় মানটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ। এতটুকু এই পরিমাণ বল প্রয়োগ করা পর্যন্ত বস্তু কখনো গতিশীল হয় না, এর থেকে বেশি বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয়। যখন কোনো একটা বস্তু গতিতে থাকে তখন তার মধ্যে ঘর্ষণ বলটা নির্দিষ্ট, স্থিতিতে থাকা অবস্থায় ঘর্ষণ বল কিন্তু নির্দিষ্ট না, আস্তে আস্তে বাড়ে। এবং আমাদের গতিশীল থাকা অবস্থায় তার ঘর্ষণ বলটা সীমান্তিক ঘর্ষণ থেকে আনুপাতিক হারে কিছুটা কমে যায়, সীমান্তিক ঘর্ষণ থেকে আনুপাতিক হারে কিছুটা কমে যায়। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? মানে হচ্ছে এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে। আমার কাছে মনে হয়েছিল, আমি কিন্তু তোমাকে বলেই ফেলছিলাম এটা, আমার কাছে মনে হয়েছিল জিনিসটা এরকম, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমি দেখলাম, তখন দেখা যাচ্ছে আমি 5 নিউটন পাচ্ছি না, 4.7 নিউটন পাচ্ছি। এই যে এটাই হচ্ছে আমার পরীক্ষার জন্য প্রশ্ন। বলা হবে পরীক্ষায় গতীয় ঘর্ষণের মান সীমান্তিক ঘর্ষণের থেকে বড় ছোট সমান, সবাই সমান দাগায় দিয়ে চলে আসবে। উত্তর হচ্ছে গতীয় ঘর্ষণের মান সীমান্তিক ঘর্ষণ থেকে কম, কম কম কম। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা? এই সারটা ভালোভাবে মাথায় রাখবে। দেখো, নোট করার সময় এভাবে করবা, নোট করার সময় এভাবে করবা। আমি তোমাকে অনেক জায়গায় দেখবা, ম্যাক্সিমাম জায়গায় আমি এই কাজটা করি। সেই কাজটা হচ্ছে কি, মানে যে জিনিসটা তুমি ভুল করতে পারো সেটা আমিও ভুল করি আগে। আমি ভুল করার পর এখানে ক্রস দিই এবং তোমাকে বলি যে নোট করার সময় সেটা সহ নোট করতে হবে। এটা হচ্ছে আমার পার্সোনাল নিয়ম। কেন? কারণ আমাদের একটা স্টুডেন্টকে যখন আমি বলি, তোমাকে যদি আমি সিম্পলি বলতাম যে এটা এরকম হবে, তুমি না হ্যাঁ ভাইয়া ওকে, পরীক্ষায় যাই ঠিকই ভুল করে চলে আসছো, বাট তোমাকে ভুল লিখে কাটতে হবে যাতে করে এই কাটাটা আমার এখানে এই খাতার মধ্যে কাটাটা শেষ কাটা হয়, পরীক্ষার মধ্যে যাতে আমার আনসারটা শুদ্ধ হয়। পড়ালেখা করার অন্যতম একটা নিয়ম হচ্ছে এটা। অনেকে বলে কাটাকাটি করা ভালো না, আমি বলি কিছু কিছু জায়গায় কাটাকাটি করে নোট করাটা ভালো। এটা হচ্ছে পজিটিভ কাটাকাটি। অথচ আমি 5 নিউটন লিখে কেটে দিছি যাতে করে তুমি নোটটা পড়ার সময় মনে পড়ে। এটা 5 নিউটন হবে বলে আমার কাছে মনে হয়, আসলে হয় না, প্র্যাকটিক্যালি একটু কম হয়। যারা সাইকেল চালাও তাদের এই জিনিসটা আচ্ছা, উম্মেহানি মিম ভাইয়া কম কেন হয়? দেখো, কম হওয়ার অনেকগুলো কারণ আছে। এখন প্রকৃতপক্ষে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেকানিক্যালেরই পড়া, বুঝছো? আমাদের মেকানিক্যালেরই পড়া, এগুলো নিয়ে আমি ডিসকাস করতে গেলে এরকম ঘন্টার পর ঘন্টা ডিসকাস করতে পারবো। তো আসলে প্র্যাকটিক্যালি তোমাকে এত কিছু ডিসকাস করা যায় না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, তো এমনিতে জাস্ট আমি তোমাকে একটা ফিল দিতে পারি যে এটা হয় এরকম। যদি কেউ সাইকেল চালাও তার ক্ষেত্রে এই জিনিসটা হবে। তুমি যখন সাইকেল চালাবা দেখবা শুরুতে হ্যান্ডেল মারাটা খুবই একটু কষ্টকর। যখন একটা বড়সড় মুড়ে চলে আসছো ওই মুহূর্তে দেখবে তোমার কাছে মনে হচ্ছে হ্যান্ডেলটা ফ্রি হয়ে গেছে, কষ্ট কমে যাচ্ছে। কেন? কারণ তুমি যতক্ষণ পর্যন্ত স্পিড বাড়াচ্ছ তোমার লিটারেলি দেখা যাচ্ছে একটা বল প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু যখন একটা নির্দিষ্ট মানে পৌঁছায় গেছে ঘর্ষণ বল একটু পরিমাণ কমে যায়। ওই ঘর্ষণ বল কমার কারণে তোমার কাছে জিনিসটা ইজি হয়ে যায়। তো যখন আমাদের সাম্য অবস্থায় পৌঁছায় তখন আমাদের ঘর্ষণটা একটু কমে যায়। এটা হচ্ছে আমাদের বাস্তবিক প্রয়োগ আর কি, মানে প্র্যাকটিক্যালি আমরা পরীক্ষা নিরীক্ষা করে এটা পাইছি। তবে এটা কেন হয় তার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরগুলো তোমরা ইঞ্জিনিয়ার হলে ভবিষ্যতে পাবা। বাট আপাতত জাস্ট জেনে রাখো যে এটা হয়, কোনো না কোনো কারণে হয়, সেই কারণটা এখন আমার জানার নয়। এতটুকু বুঝছি কিনা বলো তো? এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি না তাহলে? ওকে, এতটুকু যদি বুঝো তাহলে এবার তোমাকে আমি আরেকটা কাজ করি, এবার হচ্ছে গ্রাফ দেখাই।
এই গ্রাফটা তপন স্যারের বইতেও পাবা না, ইসাক স্যারের বইতে পাবা না, এটা পাবো হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের বইতে। আসলে জিনিসটা হচ্ছে তোমাদেরকে পড়ানোর জন্য আমাদেরকে অনেকগুলো বই পড়তে হয়, হ্যাঁ। তো যার কারণে হচ্ছে আসলে তোমাদের এতগুলো বই পড়ার দরকার নেই। যেমন অক্ষরপত্র প্রকাশনের বইতে আছে, এখন আমি তোমাকে বলবো না সেই বইটা পড়ো, কোনো দরকার নেই। আমি তোমাকে বলে দিচ্ছি কি আছে না আছে, সো তুমি ওই দিকে তাকানোর দরকারও নেই, তুমি আমার মতামত অনুযায়ী পড়বা। তাহলে আসো এই এক্সাম্পল থেকে আমি সুন্দর করে তোমাকে আমাদের একটা গ্রাফ এঁকে দিই। গ্রাফটা হচ্ছে এরকম, এইদিকে হচ্ছে আমার প্রযুক্ত বল, এই অ্যাপটা হচ্ছে আমার কি বড় হাতের অ্যাপ মানে হচ্ছে প্রযুক্ত বল, আর এইদিকে আমরা ঘর্ষণ বল রাখছি ছোট হাতের অ্যাপ। তো আমার দেখো তাহলে এই যে এক্সাম্পলটা দেখো ভাইয়া, যখন আমি কোনো বল প্রয়োগ করিনি, ঘর্ষণ বলের মান 0, প্রযুক্ত বল 0, ঘর্ষণ বলের মান 0। আমি কিছুটা বল প্রয়োগ করলাম, যে পরিমাণ বল প্রয়োগ করলাম সেই পরিমাণ ঘর্ষণ বল পাইলাম, প্রযুক্ত বলের মান আরেকটু বাড়াইলাম, ঘর্ষণ বলের মান আরেকটু বাড়লো, এভাবে এটা চলতে থাকবে। তো আমি ডিরেক্টলি গ্রাফ এঁকে দিই, এভাবে চলতে চলতে এটা এতটুকু মানে গেল। তাহলে ভাইয়া এতটুকু মান পর্যন্ত জিনিসটা হলো কি, এতক্ষণ পর্যন্ত বস্তু আমাদের স্থির আছে, এতক্ষণ পর্যন্ত বস্তু কি আছে, স্থির আছে। এই যে আমাদের বাড়তে 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 মনে করো এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে 5 নিউটন, এটাকে নাম দিলাম হচ্ছে 5 নিউটন। যখন আমি 5 নিউটন দিলাম, এদিক থেকেও আমি 5 নিউটন পেলাম। এই যে 5 নিউটন আমি পেলাম, এই 5 নিউটনটাকে আমরা বলতেছি হচ্ছে সীমান্তিক ঘর্ষণ, সীমান্তিক ঘর্ষণ। এই 0 থেকে সীমান্তিক ঘর্ষণ পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের আবার স্থিতি ঘর্ষণ, এই পুরোটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ, এই পুরোটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এবার দেখো আমাদের সীমান্তিক ঘর্ষণটা যখন ক্রস করলাম, 5 নিউটন যখন ক্রস করলাম, তখন আমাদের কি হবে আমরা জানি হচ্ছে ভাইয়া, আমার এই ক্ষেত্রে গ্রাফটা এরকম হওয়ার কথা, কিন্তু একটু আগেই বলছি ভাইয়া এটা আমাদের কনস্ট্যান্ট থাকে ঠিক আছে, তবে আমাদের সীমান্তিক থেকে মানটা একটু কম হয়, মানটা সীমান্তিক থেকে একটু কম হয়, এই মানটা ভাইয়া এরকম হয়। এটাকে আমরা বলতে পারি এখানে 4.7 এর সমতুল্য ধরতে পারি। তাহলে এই অংশটা হচ্ছে ভাইয়া বস্তু গতিশীল, এবং এই মুহূর্তে যে ঘর্ষণ তাকে আমরা বলি হচ্ছে গতীয় ঘর্ষণ। এই যে এটা হচ্ছে গ্রাফ। অনেকে বুঝে না কেন গ্রাফটা এমন হয়, কারণ দেখো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে যত বেশি বল প্রয়োগ করব ততই আস্তে আস্তে ঘর্ষণ বল বাড়তে থাকবে। ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটাকে বলতেছি সীমান্তিক ঘর্ষণ, স্থিতি ঘর্ষণের মধ্যে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানটাকে বলতেছি সীমান্তিক ঘর্ষণ। যখন বস্তু গতিশীল হয়ে যায় ওই মুহূর্তে ঘর্ষণ বলটা একটু কমে যায়, ওই ঘর্ষণটাকে আমরা বলি গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ একটা নির্দিষ্ট মানে থাকে, তবে সেটা অবশ্যই সীমান্তিক ঘর্ষণ থেকে কম হয়। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ, ছোট হাতের অ্যাপ মানে হচ্ছে ঘর্ষণ বল, বড় হাতের অ্যাপ মানে হচ্ছে প্রযুক্ত বল। এই যে এই ডেটাগুলো থেকে গ্রাফ আঁকলাম। আচ্ছা, কয়েকজনে নাকি বুঝে নাই। আচ্ছা আমি বলি জিনিসটা। মনে করো আমি যখন 0 নিউটন প্রযুক্ত বল দিলাম, ঘর্ষণ বল কত 0 নিউটন। যখন আমি 2 নিউটন দিলাম তখন আমাদের ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। যখন আমি 4 নিউটন দিলাম তখন আমাদের ঘর্ষণ বল হচ্ছে 4 নিউটন। যখন আমি 5 নিউটন দিলাম, এই প্রযুক্ত বল 5 নিউটন, ঘর্ষণ বল হচ্ছে 5 নিউটন। এই সবগুলো বিন্দুকে একসাথে করলে আমার গ্রাফটা এরকম সরলরেখা হয়। এর মানে যতই প্রযুক্ত বল বাড়তেছে ঘর্ষণ স্থিতি ঘর্ষণের মান ততই বাড়তেছে। এতক্ষণ পর্যন্ত এই 5 নিউটন পর্যন্ত বস্তু স্থির ছিল। এরপর 5 নিউটনের পরে যখন আমি 7 নিউটন বল প্রয়োগ করলাম তখন ঘর্ষণ বলের মান 4.7, 10 নিউটন প্রয়োগ করলাম এটা, 12 নিউটন প্রয়োগ করলাম এটা। এর মানে গ্রাফটা এরকম সোজা হয়। হ্যাঁ, কারণ গতীয় ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বলের মানটা ফিক্সড, কিন্তু দেখা যাচ্ছে এই মানটা সীমান্তিক থেকে একটু কম হয়, ওই কারণে গ্রাফটা একটু নিচে নেমে তারপর সোজা হলো। এবার ক্লিয়ার কিনা বলো, এবার ক্লিয়ার কিনা বলো।
এই শুনো, সীমান্তিক ঘর্ষণটা মেইনলি হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ। এটা কিন্তু গতীয় ঘর্ষণ না, এই পয়েন্টে বস্তু স্থির থাকে, এর থেকে বেশি হলে গতীয় ঘর্ষণ। সীমান্তিক ঘর্ষণটা মেইনলি স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের মান তো অনেকগুলো হইতে পারে, আর গতীয় ঘর্ষণের মান একটাই হইতে পারে। স্থিতি ঘর্ষণের যে অনেকগুলো মান, তার মধ্যে সবচেয়ে বড় মানটাই হচ্ছে সীমান্তিক ঘর্ষণ। এবার বুঝছি কি না? আচ্ছা, এবার হচ্ছে এই গ্রাফটাকে তোমাদের এমসিকিউতে যদি কখনো আসে, হ্যাঁ, আর অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে আলোচনা করার জন্য, অথবা এমসিকিউতে যদি আসে কখনো, অথবা অনেক সময় উদ্দীপকে এই গ্রাফটা দিয়ে দিবে, এই গ্রাফটা দিয়ে এখান থেকে তোমাকে প্রশ্ন করবে। সাধারণত তো ডেটাগুলো দেওয়া থাকে, তো ডেটাগুলো না দিয়ে যদি তোমাকে মনে করো গ্রাফটা দিয়ে দেয়, সেখান থেকে ডেটাগুলো বের করতে পারবা না? অবশ্যই পারবা। এখন হচ্ছে অনেক সময় কী করে জানো, আমাদের প্র্যাকটিক্যালি যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে থিওরিটিক্যাল গ্রাফ। আমাদের প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, আচ্ছা এই যে বস্তুর ঘর্ষণ বলের মান 5 নিউটন হয়েছিল সর্বোচ্চ, গতীয় ঘর্ষণের ক্ষেত্রে সেটা কমে গেল। এই যে কমে গেল, কমতে কিছুটা টাইম লস হয়েছে না? এমন তো না হঠাৎ করে কমে গেল, একটু তো কিছুটা বিলম্ব হয়েছে। যার কারণে অনেক ক্ষেত্রে কিছু কিছু বইতে আমার গ্রাফটাকে এভাবে দেওয়া হয়, এই যে কমতে কিছুক্ষণ টাইম লাগলো, এরপর সোজা, মানে হঠাৎ করে কমাই দেয় নাই এরকম। অর্থাৎ তুমি গ্রাফটা এভাবে আসুক আর এভাবে আসুক, দুইটাই সঠিক, দুইটাই সঠিক। হ্যাঁ, দুইটাই সঠিক। পরীক্ষা কখনো দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। মানে তখন তুমি ভাই আপনি পড়াইছেন এটা এখানে আছে, এটা আমি কনফিউজড হয়ে গেছি, না, কনফিউজড হওয়ার কারণ নাই। সে এখান থেকে এখানে আসতে কিছুটা পরিমাণ সময় ক্ষেপণ হয়, বা কিছুটা পরিমাণ আমাদের এটা এমন না যে সাডেনলি চলে আসে, আমাদের কিছুটা মাঝখানে টাইম বিলম্বিত হয়, যার কারণে গ্রাফটা আমার আস্তে আস্তে এখানে আসে, দেন হচ্ছে এবার সোজা। সো গ্রাফ এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, তোমরা দুইটাই এঁকে রাখবা। বলা এতটুকু ক্লিয়ার কিনা? সাইফুল, সীমান্তিক ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বল কেন? তুমি কোথায় এটা দেখছো আমি জানি না, দেখলে কোনো না কোনো কারণে হয়তো সেই লাইনটা লিখছে, লাইনটা দেখলে বুঝতে পারবো। তবে নর্মালি সীমান্তিক ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ সেম কথা না। সীমান্তিক ঘর্ষণ মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ। সো এটার সমতুল্য কখনো আমাদের গতীয় ঘর্ষণ হইতে পারে না, স্থিতি বা সীমান্তিক হইতে পারে। সীমান্তিক বলতেই স্থিতি ঘর্ষণের সবচেয়ে বড় মান বোঝায়। তুমি কোথায় এটা পাইছো আমি জানি না। শারমিন আক্তার, গতীয় ঘর্ষণ সব সেম কেন? দেখো, কোনো একটা বস্তু যখন গতিশীল থাকে, তলের কাজ কি? তলের কাজ হচ্ছে তাকে সবসময় আমাদের কি করা? তাকে সবসময় হচ্ছে আমাদের বাধাপ্রাপ্ত করা। তো বাধা সে সর্বোচ্চ গতিশীল থাকা অবস্থায় সে সর্বোচ্চ এতটুকু বাধা দিতে পারে, আর সে অলওয়েজ এতটুকু বাধা দিবে। তুমি যতই বল প্রয়োগ করো না কেন, সে এর থেকে বেশি গতিতে থাকা অবস্থায় বাধা দিতে পারে না। কোন একটা বস্তু যখন গতিতে থাকে তখন সে এর থেকে বেশি বাধা দিতে পারে না। এখানে মানগুলো হচ্ছে আমরা প্রতীকী মান ব্যবহার করছি, আমরা ইচ্ছা মতো মান ব্যবহার করছি, আমরা আইডিয়া দেওয়ার জন্য। তাহলে আমাদের এর মানে হচ্ছে কোন একটা বস্তু গতিতে থাকা অবস্থায় সে সবচেয়ে বড় মানটা বেশি পরিমাণ বাধা দিতে চাইবে, কিন্তু তার বাধাটা 4.7 নিউটনের বেশি সে দিতে পারে না। অলওয়েজ এটাই দেয়, এর থেকে কম কখনো দেয় না। ওই কারণে এটা আমার ফিক্সড, গতীয় ঘর্ষণের মান ফিক্সড অলওয়েজ। শিয়াম, আমাদের তো কোনো এমসিকিউ কোনো ক্লাস হয় নাই। প্রত্যেকটা ক্লাসে এমসিকিউর প্রশ্ন আলোচনা করা হচ্ছে। আমার প্রত্যেকটা ক্লাসে এমনভাবে পড়ানো হচ্ছে এমসিকিউ সিকিউ সব কিছু এখানে শেষ। আলাদা করে এমসিকিউ ক্লাসের প্রয়োজন আসবে না আমি মনে করি না। এমসিকিউর হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে।
উমেহানি মিম বল তো অ্যাড করতে পারে, নাও করতে পারে, সমস্যা নেই তো, আমার বল অ্যাড করুক না করুক, আমার কথা হচ্ছে আমি জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি। মনে করো সিম্পল কথা হচ্ছে তুমি মনে করো 10 নিউটন বলে আইসা আর তুমি বল বাড়াচ্ছ না, সমস্যা কি, তুমি 10 নিউটন বলে দিচ্ছ খালি। তা আমরা গ্রাফ মানে কি, গ্রাফ কথাটার মানে কি, গ্রাফ কথাটার মানে হচ্ছে পরিবর্তনের কারণে কি হয়। তুমি 7 নিউটন দিলে কি হইলো, 8 দিলে কি হইলো, 9 দিলে কি হইলো, 10 দিলে কি হইলো, 11 দিলে কি হইলো, 12 দিলে কি হলো, সবগুলো দেখায় গ্রাফে। এখন তুমি যদি বলো ভাই আমি 10 নিউটনে থাকবো, থাকো না, সমস্যা নেই তো, গ্রাফ থেকে বলে দিতে পারবো তুমি যখন 10 নিউটনে আসো তখন ঘর্ষণ বলে এত। তুমি বলো যে না ভাই আমি অলওয়েজ 12তে থাকবো, গ্রাফ থেকে বলে দিতে পারবো তুমি যখন 12তে থাকবা তখন হচ্ছে আমার এত। গ্রাফের কাজ কি, গ্রাফের কাজ হচ্ছে পরিবর্তনের সাপেক্ষে পরিবর্তনটা কেমন সেটা জানা। তো গ্রাফ তো আর কোনো একটা বিন্দুতে স্থির থাকে না। গ্রাফ আমরা আঁকি কেন, কারণ হচ্ছে যাতে করে তার একটা ক্যারেক্টারিস্টিক্স পাই, তার বৈশিষ্ট্য পাই। এই গ্রাফ থেকে আমি বুঝতেছি আমি যদি এই কাজটা করি এটা হবে, এই কাজটা করি এটা হবে। একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা বলো। এতটুকু ক্লিয়ার কিনা বলো। এতটুকু ক্লিয়ার হলে এটা হচ্ছে আমার মেন ঘর্ষণের কনসেপ্টটা মাথার ভিতরে ঢুকানোটা হচ্ছে আসলে আসল কাজ। তো এই জিনিসটা যেহেতু ঢুকেছে আগামী ক্লাসে ফটাফট আমরা বাকিটা শেষ করে ম্যাথ করে ফেলতে পারবো, কোনো ঝামেলা হবে না। কিন্তু এটাই ছিল মেন থিম কাজটা, যে কীভাবে আমরা ঘর্ষণের এই বেসিকগুলো মাথায় ঢুকানো, যে এখন তোমার মাথায় ঢুকছে যে হ্যাঁ না এটা হয়। এবার হচ্ছে তোমরা গতি ও ঘর্ষণ পর্যন্ত এতটুকু যতটুকু পড়েছে এতটুকু বই থেকে রিডিং পড়ে নিবে, তাহলে কাজ শেষ। ওকে, আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। আর আমরা আগামীকার ক্লাসগুলো আমরা বলছিলাম 1 মাসের জন্য আমরা ক্লাসগুলো হচ্ছে বিকাল 3:30 থেকে নেব। হ্যাঁ, বিকাল 3:30 থেকে নেব। আর সোমবারের ক্লাসগুলো অফ থাকার কথা, কিন্তু এই সোমবার কিন্তু আবার অফ থাকবে না, এই সোমবার অফ থাকবে না, কারণ আমার এক্সাম হচ্ছে পরের সোমবার থেকে। সো তোমরা 3:30 আমাদের ক্লাসগুলো হবে নেক্সট ক্লাস থেকে। তো সবগুলো ক্লাস 3:30 তোমরা অ্যাটেন্ড থাকবা। ওকে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।